আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে আমাদের ক্লাস হলো নিউরো অ্যানাটমি। তো প্রথমেই মনে রাখবেন যে আমাদের জেনেসিসে নার্ভাস সিস্টেমের আন্ডারে আমরা দুইটা টপিকস পড়ব। একটা হলো নার্ভাস ফিজিওলজি আর একটা হলো নিউরো অ্যানাটমি। মনে রাখবেন যখন পড়বেন নার্ভাস সিস্টেমটা একসাথে পড়বেন, অর্থাৎ নিউরো অ্যানাটমি শিটটা যখন পড়বেন নার্ভাস ফিজিওলজি শিটটা সাথে করে রাখবেন, নার্ভাস ফিজিওলজিটা যখন পড়বেন নিউরো অ্যানাটমিটা সাথে করে রাখবেন, কারণ একটা আর একটার সাথে ইন্টারলিঙ্কড। একটা যদি আপনারা না বোঝেন আর একটা কিন্তু আপনারা বুঝবেন না। সুতরাং যদি একটা কমপ্লিট ধারণা রাখতে চান তাহলে দুইটা শিটই আপনারা একসাথে নিয়ে একবারে পড়বেন। এখন চলে আসেন আমাদের আসলে এখান থেকে কয়টা কোশ্চেন আসে বা এই জায়গাটার ইম্পর্টেন্স কতটুকু। যারা মেডিসিনে দিবেন তাদের পেপার 1-এ নিউরোলজির যে কোশ্চেনগুলা সেখান থেকে আপনাদের প্রায় অ্যারাউন্ড 5টা কোশ্চেন আপনার থাকবে হলো নিউরো অ্যানাটমি থেকে বা নিউরো অ্যানাটমির বেসিক থেকে। আর যারা সার্জারিতে দিবেন তাদেরও পেপার 1-এর অ্যানাটমির কোশ্চেন 3 থেকে 5টা এটা আপনার থাকবে হলো নিউরো অ্যানাটমি থেকে। তো প্রথমে একটা কথা মাথায় রাখবেন, নিউরো অ্যানাটমি থেকে যেটা ইম্পর্টেন্ট যে জিনিসটা এখান থেকে সবটাতে সেটা হলো সিঙ্গেল বেসড কোশ্চেনগুলো অনেক বেশি আসে। সুতরাং আমাদের নিউরো অ্যানাটমি সিঙ্গেল বেস কোশ্চেনগুলো আমাদের জানতে হবে। 2 নম্বর যে জিনিসটা সেটা হলো অনেকগুলো ক্লিনিক্যাল সিঙ্গেল বেস কোশ্চেনের অ্যান্সার যদি আপনারা ঠিক মতো দিতে চান তখন আপনাদেরকে এই নিউরো অ্যানাটমি এবং নার্ভাস ফিজিওলজির বেসিকটা আপনাদের জানা লাগবে। সুতরাং এই বেসিক ছাড়া যেমন ব্রেন স্টেম সিনড্রোম, অনেকগুলো নার্ভ পালসি, এই ফিচার এই জিনিসগুলো যদি আপনাকে বুঝতে চান তাহলে আপনাকে অবশ্যই এই নিউরো অ্যানাটমি এবং নার্ভাস ফিজিওলজির যে বেসিক বিষয়গুলো সেগুলো আপনাদেরকে জানা লাগবে। আচ্ছা, এখন চলে আসেন আমরা আসলে এখান থেকে কতটুকু পড়বো বা আমরা এখান থেকে কি পড়বো। যদি আপনাদের এখান থেকে যদি রেফারেন্স বুক বলেন যে আমরা দুইটা জিনিসের জন্য কোন বইটা পড়বো তাহলে এক কথায় হলো স্নেল। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, স্নেল হলো অনেক ভাস্ট, আর আমাদের পরীক্ষার জন্য এখন স্নেল পড়াটাও লজিক্যাল হবে না, কারণ আমাদের হাতে অতটা সময় নাই। সুতরাং তাহলে আমরা পরবর্তীতে কিটা পড়ব মনে রাখবেন, এই বইটা আপনাদের সবসময় সাথে রাখতে হবে, সেটা হলো নিটার। মনে রাখবেন নিউরো অ্যানাটমি থেকে আপনি যত ছবি দেখতে পারবেন, যত ছবি আপনি মাথায় রাখতে পারবেন, আপনার পড়াটা তত ভালো হবে। সুতরাং মনে রাখবেন যে টপিক্সই পড়েন না কেন ওই টপিক্সের ছবি আপনি নিটার থেকে দেখেন বা নেট ঘেটে ছবিটা মাথার ভিতরে রেখে দিয়ে দিতে হবে, এইটার বিকল্প কোনো কিছু নাই। 3 নম্বর কি দেখবেন? 3 নম্বর দেখবেন হলো লামলির কোশ্চেন সলভ। যারা মেডিসিনে দেখবেন পরীক্ষা তাদের জন্য এখনই লামলির কোশ্চেন সলভটা ডিরেক্টলি দরকার নয়, কিন্তু যারা সার্জারিতে পরীক্ষা দেবেন তারা লামলির কোশ্চেন সলভটা একটু দেখে যাবেন। আর 2 নম্বর যে জিনিসটা সেটা হলো যে যারা রেসিডেন্সিতে পরবর্তীতে পরীক্ষা দিতে চান তাদের জন্য লামলির কোশ্চেন সলভটা কিন্তু মাস্ট। সুতরাং লামলির কোশ্চেন সলভটা যারা যতটুকু পারবেন দেখে যাবেন। মনে রাখবেন নিউরো অ্যানাটমির আন্ডারে লামলিতে প্রায় 40টার মতো কোশ্চেন আছে। কোশ্চেনগুলো একটু টাফ, বাট আপনারা যদি একটু বুঝে শুনে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারটা যদি ভালো মতো পড়তে পারেন তাহলে আপনারা নিউরো অ্যানাটমির বেসিকটা অনেকটা ঝরঝরা হবে। আর লামলির কোশ্চেন সলভের বিষয় থেকে একটা কথা বলি, এখান থেকে মনে করবেন একটা টেস্ট ম্যাচ, মানে আপনারা যে তাড়াহুড়ো করবেন যে আজকে আমার লামলির 40টা কোশ্চেন বা 5 দিনের মধ্যে আমরা লামলির 40টা কোশ্চেন সলভ করতে হবে, এরকম করা যাবে না। আপনারা অল্প অল্প করে পারেন, দিনে 2টা বা 3টা কোশ্চেন সলভ করবেন, এইভাবে আপনি 10 থেকে 14 দিন সময় নেন, 40টা কোশ্চেন দেখবেন এমনি সহজ হয়ে গেছে। 3 নম্বর যেটা দেখবেন, 4 নম্বর যেটা দেখবেন সেটা হলো জেনেসিসের শীট। ম্যাক্সিমাম জিনিসই এখানে লেখা আছে, বাকি যে জিনিসগুলো নাই সেই জিনিসগুলো আমরা আপনাদের এখান থেকে লাগবে যেগুলো সেগুলো আমরা এখান থেকে লিখে দিয়ে দিব। আর 5 নম্বরে যেটা দেখবেন সেটা হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ। কোশ্চেন সলভগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। মোটামুটি এই জিনিসগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের ম্যাক্সিমাম জিনিসই এখান থেকে কাভার আপ হয়ে যাবে। এখন চলে আসেন আমরা একেবারে নিউরো অ্যানাটমির একটা বেসিক একটা ওরিয়েন্টেশন থেকে এখান থেকে শুরু করি। বেসিক ওরিয়েন্টেশন, জানেন আমাদের নার্ভাস সিস্টেমটাকে আমরা মেইনলি 3টা ভাগে ভাগ করি।
আমরা জানি আমরা নার্ভাস সিস্টেমের তিনটা পার্ট, একটাকে আমরা বলি হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটাকে আমরা বলি হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর একটাকে আমরা বলি হলো অটোনমিক নার্ভাস সিস্টেম। তো প্রথম একটা কথা এখান থেকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ছাড়া আমাদের কোনো পেরিফেরাল নার্ভাস সিস্টেম তৈরি হবে না বা কোনো অটোনমিক নার্ভাস সিস্টেম তৈরি হবে না। তার মানে এই পিএনএস এবং এএনএস এরা তৈরি হয় হলো সিএনএস এর ভিতরে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা, মানে সিএনএস থেকে আমাদের পিএনএস এবং এএনএস তৈরি হইতেছে। আপনারা জানেন আমাদের সিএনএস এর দুইটা পার্ট, একটাকে আপনারা বলেন হলো ব্রেইন আর একটাকে আপনারা বলেন হলো স্পাইনাল কর্ড। এখন ইম্পর্টেন্ট জিনিস হলো তাহলে পিএনএস এর যে দুইটা পার্টের ভিতরে যে পার্টটা আপনার ব্রেইন থেকে আসে তাকেই আপনারা বলেন হলো ক্রানিয়াল নার্ভ, আর যেটা আপনার স্পাইনাল কর্ড থেকে আসে তাকে আপনারা বলেন হলো স্পাইনাল নার্ভ। তার মানে একটা কথা মাথায় রাখবেন, ক্রানিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ নিজে কিন্তু পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট, বাট তারা তৈরি হয় কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে। এখন এইখান থেকে এই কথা থেকে আপনাদের কয়েকটা জিনিস একটুখানি মাথায় রাখতে হবে। সেটা হলো কি কি মাথায় রাখবেন? পরীক্ষাতে কোশ্চেন হবে ক্রানিয়াল নার্ভ কি, ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস কি। কথাটা খেয়াল করেন, ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস কি। তারপরে আসে হলো প্যারাসিম্প্যাথেটিক ক্রানিয়াল নার্ভ কারা, প্যারাসিম্প্যাথেটিক ক্রানিয়াল নার্ভ। তারপরে এটাও আসে প্যারাসিম্প্যাথেটিক ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস কি, বা এটাও ডিরেক্টলি কোশ্চেন আসে এই ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াসটি কোথায় আছে। এই জিনিসগুলো আপনাদেরকে ভালো মতো জানতে হবে। এবং এইখান থেকে জিনিসটা জানার আগে আমি একটুখানি বলি, আপনারা জানেন আমাদের যে ক্রানিয়াল নার্ভটা আমার আসে হলো ব্রেন স্টেম থেকে। আর আমরা জানি ব্রেন স্টেম মানে হলো মিড ব্রেন, পন্স আর হলো মেডুলা। এটা আমি দুইটা ভাগে ভাগ করলাম, ধরুন এটা রাইট পার্ট, এটা লেফট পার্ট। তাহলে এইখান থেকে আমার একটা ক্রানিয়াল নার্ভ আসতেছে, এইখান থেকেও ক্রানিয়াল নার্ভ বের হইতেছে, এইখান থেকেও ক্রানিয়াল নার্ভ বের হইতেছে। একটা কথা মাথায় রাখবেন, এই ক্রানিয়াল নার্ভগুলো ব্রেন স্টেমের এই যে জায়গা থেকে তৈরি হয়, এই গোল যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে বলা হয় হলো ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস। তাহলে আজকে থেকে মাথায় রাখবেন, ক্রানিয়াল নার্ভটা ব্রেন স্টেমের যে জায়গা থেকে তৈরি হয় তাকে আমরা বলবো হলো ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস। ক্রানিয়াল নার্ভ তাহলে নিজে হলো একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট, বাট ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট। খুবই 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 ইম্পর্টেন্ট কথা। ঠিক একই রকমভাবে তাহলে আমরা শিখলাম যে হলো ক্রানিয়াল নার্ভ ব্রেইনের কোন জায়গা থেকে আসে? ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস থেকে আসে। ঠিক তেমনি আপনারা জানেন যে আমাদের স্পাইনাল কর্ডেরও দুইটা হর্ন আছে, একটাকে আপনারা বলেন হলো ডর্সাল হর্ন আর একটাকে আপনারা বলেন হলো ভেন্ট্রাল হর্ন। আপনারা জানেন যে স্পাইনাল কর্ডের ভেন্ট্রাল হর্নটা হলো মোটর আর ডর্সাল হর্নটা হলো সেন্সরি। মনে রাখবেন স্পাইনাল কর্ডের আপনারা জানেন এই ভেন্ট্রাল হর্নে আছে হলো অ্যান্টেরিয়র হর্ন সেল, আর এই অ্যান্টেরিয়র হর্ন সেলের এইখান থেকে আপনার তৈরি হয় হলো স্পাইনাল নার্ভ। তার মানে আজকে থেকে মাথায় রাখবেন, ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস থেকেই তৈরি হয় হলো ক্রানিয়াল নার্ভ, অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে তৈরি হয় হলো স্পাইনাল নার্ভ। তার মানে আমি বোঝাইতে চাইতেছি যেটা হলো ব্রেনে যেটা ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস স্পাইনাল কর্ডে সেইটাই হলো অ্যান্টেরিয়র হর্ন সেল। এই কথাটা একটুখানি মাথায় রাখবেন, এই জিনিসটা আমাদের একটু পরবর্তীতে কাজে লাগবে, যে ব্রেনে যেটা ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস স্পাইনাল কর্ডে তাকেই আমরা বলি হলো অ্যান্টেরিয়র হর্ন সেল। আচ্ছা, এখন চলে আসেন আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেম, এই অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, একটাকে আমরা বলি হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটাকে আমরা বলি হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এটা পরীক্ষার কোশ্চেন, এটা আমাদের জানা লাগবে। পরীক্ষার কোশ্চেন আসে যে প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো আপনি কোথা থেকে পাবেন, সিম্প্যাথেটিক আউটফ্লো আপনি কোথা থেকে পাবেন।
প্রথমে যে কথাটা মাথায় রাখবেন, প্যারাসিম্প্যাথেটিক মানে আপনারা জানেন হলো ক্রানিও স্যাক্রাল আউটফ্লো, আর সিম্প্যাথেটিক মানে আপনারা জানেন হলো থোরাকো লাম্বার আউটফ্লো। প্রথম কোশ্চেন হলো কোন কোন ক্রানিয়াল নার্ভ প্যারাসিম্প্যাথেটিক, এটা আপনারা জানেন, সেটা হলো 3, 7, 9, 10, এরা হলো প্যারাসিম্প্যাথেটিক ক্রানিয়াল নার্ভ। এটা ডিরেক্টলি পরীক্ষার কোশ্চেন। আর একটা যে কোশ্চেন আসে হলো প্যারাসিম্প্যাথেটিক ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস কারা। তার মানে তখন আমাদের কোশ্চেনটা হলো এই ক্রানিয়াল নার্ভের কোন নিউক্লিয়াসটা প্যারাসিম্প্যাথেটিক, 7 এই ক্রানিয়াল নার্ভের কোন নিউক্লিয়াসটা প্যারাসিম্প্যাথেটিক, সেটা আমরা পরবর্তীতে জানবো। কিন্তু এখন আমরা জানলাম যে 3, 7, 9, 10 এই ক্রানিয়াল নার্ভগুলো হলো প্যারাসিম্প্যাথেটিক। আর স্যাক্রাল কোন কোন সেগমেন্ট থেকে আসে, সেটা হলো S2, S3 এবং S4। আর থোরাকো লাম্বার আউটফ্লো, থোরাসিক কোন সেগমেন্ট থেকে লাম্বার কোন সেগমেন্ট পর্যন্ত আমাদের যায়, সেটা হলো T1 থেকে L2 সেগমেন্ট পর্যন্ত, T1 থেকে L2 সেগমেন্ট পর্যন্ত। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু একটু আগে বলছিলাম যে আমাদের স্পাইনাল কর্ডের 2টা হর্ন থাকে, একটাকে বলা হয় হলো ডরসাল হর্ন, আর একটাকে আমি বলি হলো ভেন্ট্রাল হর্ন। আপনারা জানেন এই ছাড়া আমাদের স্পাইনাল কর্ডে আর একটা হর্ন আছে যেটাকে আমরা বলি হলো ল্যাটারাল হর্ন। এখন পরীক্ষার কোশ্চেন হলো দিস ইজ দ্য ল্যাটারাল হর্ন। পরীক্ষার কোশ্চেন হলো স্পাইনাল কর্ডের ল্যাটারাল হর্ন কোথায় থাকে এবং স্পাইনাল কর্ডের ল্যাটারাল হর্নের কাজ কি। খুবই ইম্পর্টেন্ট কথা, খেয়াল করেন। স্পাইনাল কর্ডের ল্যাটারাল হর্নের কাজই হলো সিম্প্যাথেটিক আউটফ্লো তৈরি করা। সিম্প্যাথেটিক আউটফ্লো আপনারা এটা আসবে হলো স্পাইনাল কর্ডের ল্যাটারাল হর্ন থেকে। তাহলে আপনারা একটু আগে বললেন যে সিম্প্যাথেটিক আউটফ্লো থাকে হলো T1 থেকে L2। তাহলে পরীক্ষায় এই কোশ্চেনটা আসে স্পাইনাল কর্ডের কোন কোন সেগমেন্টে ল্যাটারাল হর্ন থাকে, অ্যান্সার হলো T1 থেকে L2। পরবর্তী কোশ্চেন হলো ল্যাটারাল হর্নের কাজ কি, তাহলে হলো সিম্প্যাথেটিক আউটফ্লো তৈরি করা। এখান থেকে ক্লিনিক্যালি একটা কথা এখন একটুখানি মাথায় রাখবেন, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, সেটা হলো দেখেন নামই হলো ল্যাটারাল হর্ন, মানে সে ল্যাটারালি থাকে। ল্যাটারাল হর্ন থেকে আসে হলো সিম্প্যাথেটিক আউটফ্লো, তার মানে আমরা বলতে পারি এখান থেকে যে আউটফ্লোটা তৈরি হয় সেটাও আমার ল্যাটারালি থাকে। এটা বলার কারণ কি, আপনারা কিছুদিন পরে পড়বেন ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, মানে মেডুলার ল্যাটারাল পার্টটা অ্যাফেক্টেড হয়েছে। যখন দেখবেন ল্যাটারাল মেডুলারি সিনড্রোমে মেডুলার ল্যাটারাল পার্ট অ্যাফেক্টেড হয়েছে, ল্যাটারাল পার্টে থাকে হলো সিম্প্যাথেটিক আউটফ্লো, তখন দেখবেন ওই পেশেন্টের সিম্প্যাথেটিক কম্পোনেন্টেরও ইনজুরি হয়। তখন ওইটা একটুখানি মাথায় রাখতে হবে যে সিম্প্যাথেটিক আউটফ্লোটা ল্যাটারালি থাকে। এইরকম ক্লিনিক্যাল যে জিনিসগুলো সেগুলোকে কোরিলেশন করার জন্য আপনার নিউরো অ্যানাটমিক বেসিকটা জানা লাগবে। তাহলে এই ওরিয়েন্টেশনটা কি সবার ক্লিয়ার? ওকে, আমি এখান থেকে আবারও একটা কথা বারবার বলি, সেটা হলো ব্রেন স্টেমের ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস থেকে তৈরি হয় হলো ক্রানিয়াল নার্ভ, স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে তৈরি হয় হলো স্পাইনাল নার্ভ। এখন চলে আসেন এরপরে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট থেকে সরাসরি কয়েকটা কোশ্চেন আসে। হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য ফোর ব্রেন, বা হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য প্রোজেনসেফানল, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য হাইন্ড ব্রেন, বা হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য রম্বেনসেফানল। আপনারা জানেন আমাদের নার্ভাস সিস্টেম এটা আসে আমার এমব্রায়োর কোন লেয়ার থেকে, এটা আমার আসে হলো এমব্রায়োর একটোডার্ম থেকে, এটা হলো একটোডার্মাল অরিজিন। আমাদের ব্রেইনটা তৈরি হয় কোথা থেকে, নিউরাল টিউব থেকে। যখন একটা নিউরাল টিউব তৈরি হয়, ডেভেলপমেন্টাল নিউরাল টিউবের প্রথমে 3টা ভেসিকল থাকে, এরকম 3টা ভেসিকল থাকে। এই ভেসিকলগুলো সাজানো থাকে হলো ফ্রম সুপিরিয়র টু ইনফিরিয়র। মানে আমরা যদি মস্তিষ্ককে উপরের থেকে দেখি তাহলে প্রথমে এই ভেসিকলটা দেখতে পাবো, আর যদি নিচ থেকে দেখি তাহলে আমরা এই ভেসিকলটা দেখতে পাবো। এর মধ্যে উপরের যে ভেসিকল, একেই আপনারা বলেন হলো প্রোজেনসেফানল, মাঝখানেরটাকে আপনারা বলেন হলো মেডেনসেফালন, আর লাস্টেরটাকে আপনারা বলেন হলো
রম্বেনসেফানল। তাহলে উপরেরটা হলো প্রোজেনসেফানল, তারপরেরটা হলো মেজেনসেফানল, তারপরে হলো রম্বেনসেফানল। এই তিনটাকে বলা হয় হলো 3 প্রাইমারি ভেসিকল। এই নিউরাল টিউবে যখন ফার্দার ডিভাইডেশন হয়, তখন প্রোজেনসেফানলটা 2টা ভাগে ভাগ হয়, মেজেনসেফানল কোনো ভাগে ভাগ হয় না, রম্বেনসেফানল আপনার আবার 2টা ভাগে ভাগ হয়। তখন তাহলে জিনিসটা কেমন দেখা যায়? এই প্রোজেনসেফানলটা এই 2টা ভাগে ভাগ হইলো, মেজেনসেফানল তার মতো থেকে গেল, রম্বেনসেফানল আবার 2টা ভাগে ভাগ হইলো। তাইলে দেখেন এখন ভেসিকল কয়টা দেখা গেল? এখন ভেসিকল দেখা গেল হলো 5টা। এই 5টাকে বলা হয় 5 সেকেন্ডারি ভেসিকল। তাহলে আমরা বলতে পারি এই 2টা মিলে আপনার ছিল সেই প্রোজেনসেফানল, এইটা ছিল আপনার সেই মেজেনসেফানল, আর লাস্টের এই 2টা মিলে আপনার ছিল সেই রম্বেনসেফানল। এটাও সাজানো কোন দিক থেকে? এটাও সাজানো হলো ফ্রম সুপিরিয়র টু ইনফিরিয়র। তার মানে এইটা থাকে হলো সবচাইতে উপরের দিকে বা সবচাইতে বাইরের দিকে, আর এইটা থাকে হলো সবচাইতে নিচের দিকে। এখন এই প্রোজেনসেফানল যে 2টা ভাগে ভাগ হইলো, এর মধ্যে উপরেরটাকে আপনারা বলেন হলো টেলেনসেফানল, নিচেরটাকে আপনারা বলেন হলো ডায়ানসেফানল। তার মানে আজকে থেকে মাথায় রাখবেন যে প্রোজেনসেফানল ইকুয়াল টু টেলেনসেফানল প্লাস ডায়ানসেফানল। পরীক্ষাতে আলাদাভাবে কোশ্চেন আসে, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য টেলেনসেফানল, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য ডায়ানসেফানল, বা এটাও আসে যে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য প্রোজেনসেফানল বা হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য ফোরব্রেন। এটা মেজেনসেফানলের কোনো ভাগ হয় না, সে মেজেনসেফানলের মতোই থেকে যায়। আর রম্বেনসেফানল আবার 2টা ভাগে ভাগ হয়, এর মধ্যে এর উপরেরটাকে আমরা বলি হলো মেটেনসেফানল, আর নিচেরটাকে আমরা বলি হলো মায়োলেনসেফালন। তার মানে আমরা বলতে পারি যে রম্বেনসেফানল ইকুয়াল টু মেটেনসেফানল প্লাস মায়োলেনসেফানল। এভাবে পরীক্ষায় আলাদাভাবে কোশ্চেন আছে, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য মেটেনসেফানল, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য মায়োলেনসেফানল। আচ্ছা, এখন কম্পোনেন্টগুলো জানার আগে আমি আবারও বলি যে আমরা জানলাম যে তাহলে টেলেনসেফানলটা সবচাইতে উপরের দিকে থাকে বা সবচাইতে সুপিরিয়রলি থাকে, আর মায়োলেনসেফানলটা সবচাইতে ইনফিরিয়রলি থাকে। এখন আপনারা আমাকে একটা কথা বলেন, আপনারা বলেন আমাদের ব্রেন, আপনি ধরেন কাটতেছেন, প্রথমে আপনি স্কাল ফেলাই দিলেন, তারপর আপনার ব্রেনের যে স্কালের বোনগুলো ফেলাই দিলেন, তারপরে আপনি ডুরা ম্যাটারটা কাটলেন, মানে আপনার কাটার পরে আপনি ব্রেনের বাইরে সবচাইতে কোন জিনিসটা দেখতে পাবেন বা সবচাইতে উপরে কোন জিনিসটা দেখতে পাবেন? খেয়াল করেন, আমরা সবচাইতে উপরের দিক থেকে যদি তাকাই, সব কিছু খুলে দেওয়ার পর ব্রেনের সবচাইতে উপরে যে জিনিসটা দেখতে পাবো সেটা হলো জাইরাস এবং ফিশার। আর আমরা জানি জাইরাস এবং ফিশার কিসের পার্ট? সেরেব্রাল কর্টেক্সের পার্ট। অর্থাৎ আমরা জানলাম যে ব্রেনের সবচেয়ে উপরের দিকে থেকে সেরেব্রাল কর্টেক্স। এই জন্য টেলেনসেফানল থেকে আমার তৈরি হয় হলো সেরেব্রাল কর্টেক্স। আজকে থেকে মাথায় রাখবেন, আমাদের যত সেরেব্রাল কর্টেক্স বা সেরেব্রাল হেমিস্ফিয়ার মানে টেম্পোরাল লোব, প্যারাইটাল লোব, ফ্রন্টাল লোব, অক্সিপিটাল লোব, সবগুলো কোথা থেকে তৈরি হয়? অ্যান্সার হলো দে আর দ্য কম্পোনেন্ট অফ দ্য টেলেনসেফানল। একটা শেষ। এরপরে চলে আসেন হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য ডায়ানসেফানল। হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য ডায়ানসেফানল, এইটা পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডায়ানসেফানল পড়াটা হলো সবচাইতে ইজি। ডায়ানসেফানল থেকে মনে রাখবেন ডায়ানসেফানল ইকুয়াল টু সামেশন অফ দ্য থ্যালামাস। ডায়ানসেফানল মানে হলো সামেশন অফ দ্য থ্যালামাস, অর্থাৎ আপনার বডিতে থ্যালামাস নামধারী যা যা কিছু আছে সব কিছুকে আমরা বলবো হলো ডায়ানসেফানল। তাহলে থ্যালামাস নামধারী আমাদের বডিতে কি কি আছে? থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, সাবথ্যালামাস, মেটাথ্যালামাস, যা যা আছে সব কিছু কিসের পার্ট? সব কিছু আপনার হবে হলো ডায়ানসেফালনের পার্ট। গেল। মেজেনসেফানল মানে হলো মিড ব্রেইন। আপনারা জানেন মিড ব্রেইনের হলো 3টা পার্ট, টেকটাম, টেগমেন্টাম, ক্রাস সেরিবেরি। নামগুলো যা জানবেন, অন্য কোনো কিছু দরকার নাই। এখন আপনারা এই ছবিটা একটুখানি খেয়াল করেন। দেখেন এই ছবিটা একটুখানি খেয়াল করেন, ছবি আসতেছে, এই ছবিটা একটুখানি খেয়াল করেন। এই ছবিটা দেখেন, আমরা মিড ব্রেইন পর্যন্ত আমরা ডেভেলপমেন্ট করে ফেললাম।
মিড ব্রেইনের পরে আমাদের দেখেন ব্রেইনের দুইটা ইম্পর্টেন্ট পার্ট আছে, দেখেন একটা দেখেন হলো পন্স আর একটা দেখেন হলো মেডুলা। একটা পন্স আর একটা দেখেন মেডুলা। পন্স এবং মেডুলার ঠিক পিছনে যেটা আছে সেটাকে আমরা বলি হলো ফোর্থ ভেন্ট্রিকল, আর তার ঠিক পিছনে যে জিনিসটা আছে সেটাকে দেখেন বলা হয় হলো সেরেবেলাম। এখন এর মধ্যে দেখেন এই পন্স এবং মেডুলার ভিতরে কোনটা উপরে থাকে? পন্সটা উপরে থাকে, মেডুলাটা নিচে থাকে। এখন আমাদের দেখেন আমাদের ডেভেলপমেন্টেরও রম্বেনসেফানলে দুইটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, একটা ছিল হলো মেটেনসেফানল আর একটা মাইলেনসেফানল। এর মধ্যে কোনটা উপরে ছিল? মেটেনসেফানলটা উপরে ছিল, মাইলেনসেফানলটা ছিল হলো নিচে। এই জন্য আপনার এই মেটেনসেফানল থেকে তৈরি হবে হলো পন্স, আর মাইলেনসেফানল থেকে আপনার তৈরি হবে হলো মেডুলা। তাহলে মেটেনসেফানল থেকে কি আসবে? পন্স। আর মাইলেনসেফানল থেকে কি আসবে? মেডুলা। আর এই দুইটার ঠিক পিছনে কি আছে? দেখেন ফোর্থ ভেন্ট্রিকল আছে এবং সেরেবেলাম আছে। এখন এইটা এখান থেকে একটা কথা একটুখানি মাথায় রাখেন, দেখেন ফোর্থ ভেন্ট্রিকল হলো এমন একটা ভেন্ট্রিকল যেটা দেখেন যার উপরের পার্টটা, এই যে আপার পার্টটা আপনার আছে হলো ঠিক পন্সের পিছনে, লোয়ার পার্টটা আপনার আছে দেখেন হলো ঠিক মেডুলার পিছনে। এই কথাটা মাথায় রাখবেন, আমরা যখন ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল পড়বো তখন এই জিনিসটা কাজে লাগবে। তার মানে হলো ফোর্থ ভেন্ট্রিকল হলো এমন একটা ভেন্ট্রিকল যার আপার পার্টটা আসে থাকে হলো পন্সের পিছনে, লোয়ার পার্টটা থাকে হলো মেডুলার পিছনে। আর এই দুইটারই দেখেন পন্স এবং মেডুলার ঠিক পিছনে আর একটা স্ট্রাকচার থাকে যেটাকে আমরা বলি হলো সেরেবেলাম। এখন দেখেন তাইলে আমরা বলতে পারি তাইলে আমাদের এই রম্বেনসেফানল থেকে কি কি আসলো? রম্বেনসেফানল থেকে আপনার আসা হলো তাইলে হলো একটা হলো পন্স, 2 নম্বর আপনার আসা হলো মেডুলা, 3 নম্বর আপনার আসা হলো ফোর্থ ভেন্ট্রিকল, আর 4 নম্বর আপনার যেটা আসলো সেটাকে বলা হলো সেরেবেলাম। এই পর্যন্ত যদি মনে রাখতে পারেন তাহলে আমাদের ডেভেলপমেন্ট শেষ। এর মধ্যে পন্স হলো মেটেনসেফানলের পার্ট, মেডুলা হলো মাইলেনসেফালনের পার্ট। এখন আপনারা সবাই আপনাদের শীটটাতে একটুখানি চলে আসেন, আমরা শীটে চলে আসি। শীটে প্রথমে দেখেন আপনারা আছে হলো 2 নম্বর পেজ। 2 নম্বর পেজে দেখেন আছে হলো পার্টস অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। পার্টস অফ দ্য নার্ভাস সিস্টেম এটা আপনাদের ইন ডিটেলস এতক্ষণ আলোচনা করা হলো। এরপরে 2 নম্বর পেজে ঠিক নিচেই দেখেন আছে হলো ব্রেন ডিভাইডেড ইনটু 3 পার্ট। এই যে ডেভেলপমেন্ট পার্ট, এখান থেকে আপনার যে ফোর ব্রেন, হাইন্ড ব্রেন, এর মধ্যে যেটা লাগবে ফোর ব্রেনের যে সাব ডিভিশনটা খেয়াল করেন, টেলেনসেফানলের পার্ট কি কি আছে, ডায়ানসেফানলের পার্ট কি কি আছে, এই দুইটা দিবেন হলো ইনফিনিটি স্টার। আর হাইন্ড ব্রেনের কম্পোনেন্টগুলো এটা আপনারা দিবেন হলো ইনফিনিটি স্টার। ঠিক আছে, এরপরে চলে আসেন আমাদের পড়ার নিউরো অ্যানাটমির পড়ার সবচাইতে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো কর্টিকাল লোবার ফাংশন। এটা আমাদের পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। যারা মেডিসিনে পরীক্ষা দিবেন তারা প্রত্যেকটা কর্টেক্সের ফাংশন কি সেগুলোতে ইন ডিটেলস পড়বেনই। আর কোন কর্টেক্সের কি সিনড্রোম হয়, ফ্রন্টাল লোব সিনড্রোম কি, প্যারাইটাল লোব সিনড্রোম কি, এটা ডিটেলস পড়ে যাবেন। আর যারা সার্জারিতে দেবেন তারা শুধুমাত্র পড়বেন হলো কর্টিকাল লোবার ফাংশনটা কি আছে। এটা আপনারা একটুখানি বের করেন 6 নম্বর পেজ। 6 নম্বর পেজে দেখেন আছে হলো কর্টিকাল লোবার ফাংশন। এই আপনারা যারা জেনারেল সার্জারিতে দিবেন তারা হলো প্রত্যেকটা লোব এবং তাদের ফাংশন শুধু পড়বেন। আর যারা মেডিসিনে পরীক্ষা দেবেন তারা প্রত্যেকটা এই 4টা ইনফিনিটি স্টার আপনারা এটা ডেভিডসনের সাথে অবশ্যই মিলাই নেবেন। এখন চলে আসেন আমরা একটা গ্রস ফাংশনগুলো একটু আলোচনা করি। এখান থেকে পরীক্ষায় মেডিসিনে যারা দিবেন তাদের কোশ্চেন থাকবেই, সেইভাবে পড়বেন, কোশ্চেন থাকবেই। খেয়াল করেন, আমরা জানি কর্টিকাল লোবার ফাংশন মানে প্রথমে আগে জানেন কর্টিকাল লোবার ফাংশন মানে হলো কর্টেক্স কিসের পার্ট, টেলেনসেফানলের পার্ট। মানে আমরা এখন শুধুমাত্র আলোচনা করতেছি হলো টেলেনসেফানল নিয়ে, এটা আগে মাথায় রাখেন। খেয়াল করেন আমাদের যে ব্রেনের ইম্পর্টেন্ট কর্টেক্স হচ্ছে হলো 4টা, একটা হলো ফ্রন্টাল, একটা হলো প্যারাইটাল, একটা হলো টেম্পোরাল, আর একটা হলো অক্সিপিটাল। এই যে জিনিসটা আপনারা দেখতেছেন এইটা কোন সালকাস? দিস ইজ দ্য সেন্ট্রাল সালকাস। আর এই যেটা নিয়েছে এটা কি? এটাকে আমরা বলবো হলো ল্যাটারাল সালকাস। ইম্পর্টেন্ট কি দেখেন, সেন্ট্রাল সালকাসের সামনে এই লোবটাকে আমরা বলবো হলো ফ্রন্টাল লোব, সেন্ট্রাল সালকাসের পিছনে এই জায়গাকে আমরা বলবো হলো প্যারাইটাল লোব।
তার মানে পরীক্ষা এটাও কোশ্চেন আছে, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ দ্য সেন্ট্রাল সালকাস। একটা জিনিস জানেন, দ্য সেন্ট্রাল সালকাস ডিভাইডেড দ্য ফ্রন্টাল লোব ফ্রম দ্য প্যারাইটাল লোব। এই যে ল্যাটারাল সালকাস, এই ল্যাটারাল সালকাসের উপরে থাকে ফ্রন্টাল লোব, ল্যাটারাল সালকাসের নিচে থাকে হলো টেম্পোরাল লোব। আর এর ঠিক পিছনে এইটা থাকে হলো প্যারাইটো অক্সিপিটাল সালকাস, তার পিছন সামনে থাকে প্যারাইটাল লোব, পিছনে থাকে হলো অক্সিপিটাল লোব। গেল। পরীক্ষাতে যদি বলা হয় যে ফ্রন্টাল লোবের একটা ইম্পর্টেন্ট ফাংশন বলেন, আপনারা কি বলবেন? যদি বলা হয় যে ফ্রন্টাল লোবের একটা ইম্পর্টেন্ট ফাংশন বলেন, আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে ফ্রন্টাল লোবের মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হলো মোটর ফাংশন। খুব ভালোভাবে খেয়াল করেন, ফ্রন্টাল লোবে যদি একটা ইম্পর্টেন্ট ফাংশন বলা হয় তাহলে কি বলবেন? মোটর ফাংশন। যদি বলা হয় যে প্যারাইটাল লোবের একটা ইম্পর্টেন্ট ফাংশন বলেন, তাহলে আপনারা কি বলবেন? সেটা হলো সেন্সরি ফাংশন। আর যদি বলা হয় যে টেম্পোরাল লোবের সবচাইতে ইম্পর্টেন্ট ফাংশন কি, তখন আপনারা বলবেন হলো অডিশন। আর যদি বলা হয় অক্সিপিটাল কর্টেক্সের সবচাইতে ইম্পর্টেন্ট ফাংশন কি, তখন আপনারা বলবেন হলো ভিশন। এখন আপনারা এই প্রত্যেকটা জিনিস এবার একটুখানি খেয়াল করেন। দেখেন, ফ্রন্টাল লোবের ফাংশন হলো মোটর ফাংশন। কারণ আপনারা আগে বুঝেন যে আমাদের মোটর ফাংশনগুলো কিভাবে হয়, মোটর ফাংশনটা কিভাবে হয়। দেখেন, মোটর ফাংশনটা অনেক কিছুর উপরে নির্ভর করে। মোটরের আগে প্রথমে একটা লেখা হলো মোটর প্ল্যানিং এবং প্রোগ্রাম। মোটর প্ল্যানিং এবং প্রোগ্রাম মানে কি? ধরেন আপনি আপনার হাতটা নাড়াবেন, এই হাতটা আপনারা কিভাবে নাড়াবেন এই নাড়ানোর প্ল্যানটা আগে তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে? ধরেন আপনি হাতটা মুখের এখানে আনতে চান, আপনার হাতটা যদি পিছনে থাকে তাহলে হাতের মুভমেন্ট একরকম হবে, হাতটা যদি বডির সামনে থাকে হাতের মুভমেন্টটা একরকম হবে। তাহলে হাতের মুভমেন্টটা আপনি কিভাবে করবেন এই প্ল্যানিংটা আগে তৈরি করতে হবে। সবার আগে আপনার দরকার হলো মোটর প্ল্যানিং এবং প্রোগ্রাম। মনে রাখবেন, মোটর প্ল্যানিং এবং প্রোগ্রামে যারা সহযোগিতা করে তারা হলো দুইটা ইম্পর্টেন্ট জায়গা আছে। সেই দুইটা ইম্পর্টেন্ট জায়গা হলো, একটাকে বলা হলো সেরেবেলাম আর একটাকে বলা হলো বেসাল গ্যাংলিয়া। এটা আমরা একটু পরে ডিটেলস পড়বো যে তাহলে মোটর প্ল্যানিং এবং প্রোগ্রামে কে সহযোগিতা করে। একটা হলো সেরেবেলাম আর একটা হলো বেসাল গ্যাংলিয়া। এই সেরেবেলাম এবং বেসাল গ্যাংলিয়া মোটর প্ল্যানিংয়ের যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলোকে আমাকে প্রথমে ফ্রন্টাল লোবে দিবে, পরবর্তীতে ফ্রন্টাল লোব এই মোটর প্ল্যানিং অনুযায়ী একটা সিগন্যাল জেনারেট করবে। ধরেন আপনি আপনার হাতটাকে নাড়াইতে চান, একটা জিনিস খেয়াল করেন, আপনি এই যে হাতটা যে নাড়াবেন, এই হাত নাড়ানোর কাজটা কিন্তু আপনার আলটিমেটলি করবে হলো এই হাতে রিজিওনে যে স্পাইনাল নার্ভ আছে সেই স্পাইনাল নার্ভটা। তাহলে প্রথমে কি হবে? মোটর এই যে সিগন্যাল যেটা ফ্রন্টাল লোব পাইলো, সেখান থেকে একটা সিগন্যাল সে মাথা থেকে এই হাত লেভেলের এই যে স্পাইনাল কর্ড, সেই স্পাইনাল কর্ডে একটা সিগন্যাল দিবে। সেই সিগন্যাল অনুযায়ী পরবর্তীতে আমার এই হাতটা নড়বে। এই কথা কি? তাহলে মোটর প্রথমে প্ল্যানিং হবে, সেই প্ল্যানিং অনুযায়ী ফ্রন্টাল লোব একটা সিগন্যাল আমার এইখানকার স্পাইনাল কর্ড লেভেলে দিবে, তারপরে সেই অনুযায়ী আমাদের হাতটা নড়বে। তাহলে জিনিসটা কেমন দেখা যায় একটুখানি খেয়াল করেন। এটা একটা করোনাল ভিউর ছবি। এইটুকু আপনারা বলবেন হলো কর্টেক্স, এটা হলো সেরিব্রাল কর্টেক্স। এরপরে এই জায়গাকে আমরা বলবো হলো মিড ব্রেন। এই ছবিটা ভালো মতো খেয়াল করবেন, এটাকে আমরা বলবো হলো পন্স, এটাকে আমরা বলবো হলো মেডুলা, আর নিচের এই জায়গাকে আমরা বলবো হলো স্পাইনাল কর্ড। মনে রাখেন, এটা হলো দুইটা পার্ট, এটা আপনি মনে করেন রাইট সাইড, এটা মনে করেন হলো লেফট সাইড। এটা মনে করেন আমরা ফ্রন্টাল লোব, এটা প্যারাইটাল লোব, এটা টেম্পোরাল লোব, এটা অক্সিপিটাল লোব। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। তাহলে প্রথমে কি হইতেছে? ধরেন আপনার এইখান থেকে আপনি আপনার হাতটা নাড়াবেন, এখান থেকে আপনার হাত নাড়ানোর একটা স্পাইনাল নার্ভ এখান থেকে বের হইতেছে। প্রথমে একটা সিগন্যাল এই ফ্রন্টাল কর্টেক্স থেকে এসে আপনার এই হাতের এই যে নার্ভের এই যে স্পাইনাল কর্ড পর্যন্ত আসবে। আসার পরে পরবর্তীতে এইখান থেকে এই সিগন্যাল অনুযায়ী এই স্পাইনাল নার্ভ অনুযায়ী আপনার হাতটা নড়তেছে। তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে হাত নাড়ানো বা মোটর যে ফাংশনগুলো, সে মোটর ফাংশনটা উপর থেকে নিচের দিকে আসতেছে না? তাহলে এই উপর থেকে নিচের দিকে আসা মানেই হলো ডিসেন্ডিং অর্ডার না?
আর আপনারা জানেন আমাদের বডিতে এক ধরনের ট্রাক্ট আছে যাদেরকে আমরা বলি হলো ডিসেন্ডিং ট্রাক্ট। তাহলে একটা জিনিস খেয়াল করেন, ডিসেন্ডিং অর্ডারে আমার হইতেছে হলো মোটর ফাংশন। তার মানে কি মোটর ফাংশনগুলো ডিসেন্ডিং অর্ডারে হয়। তাহলে আমাদের ডিসেন্ডিং ট্রাক্টের কাজ কি? ডিসেন্ডিং ট্রাক্টের আলটিমেট কাজ হলো আমাদের মোটর ফাংশনে সহযোগিতা করে। এই কথাটা মাথায় রাখবেন। এবং আপনারা জানেন আমাদের একটি ইম্পর্টেন্ট ডিসেন্ডিং ট্রাক্ট হলো কর্টিকোস্পাইনাল ট্রাক্ট। যদি পরীক্ষার কোশ্চেন আসে যে ডিসেন্ডিং ট্রাক্ট বা কর্টিকোস্পাইনাল ট্রাক্ট মেইনলি কোন লোব থেকে তৈরি হয়, অ্যান্সার হবে হলো ফ্রন্টাল লোব থেকে তৈরি হয়। তাহলে কর্টিকোস্পাইনাল ট্রাক্ট মেইনলি কোন লোব থেকে তৈরি হয়? ফ্রন্টাল লোব থেকে তৈরি হয়। আর ডিসেন্ডিং ট্রাক্টের মেইন কাজ কি? ডিসেন্ডিং ট্রাক্টের মেইন কাজ হলো মোটর ফাংশনে সহযোগিতা করা। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? তাহলে এখন চলে আসেন, এইটা আমাদের ফ্রন্টাল লোবের ফাংশনে কি লাগবে? ফ্রন্টাল লোবের তাহলে একদম প্রথমে যে জায়গা এটাকে আমরা বলি হলো প্রি ফ্রন্টাল এরিয়া, সরি এটাকে আমরা বলি হলো প্রাইমারি মোটর এরিয়া। প্রাইমারি মোটর এরিয়া, এই প্রাইমারি মোটর এরিয়ার কাজ হলো মোটর ফাংশনে সহযোগিতা করা। এর ঠিক সামনে যে জায়গাটা থাকে তাকে আমরা বলি হলো সাপ্লিমেন্টারি মোটর এরিয়া। এই সাপ্লিমেন্টারি মোটর এরিয়ার কাজ কি? মোটর এরিয়ার কাজ হলো মোটর প্ল্যানিংয়ে সহযোগিতা করা। সাপ্লিমেন্টারি মোটর এরিয়ার কাজ হলো মোটর প্ল্যানিংয়ে সহযোগিতা করা। এর সামনে যে জায়গাটা থাকে তাকে আমরা বলি হলো প্রিফ্রন্টাল কর্টেক্স। এই প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ হলো আমাদের হলো ইমোশন, বিহেভিয়ার, জাজমেন্ট এইগুলো নিয়ন্ত্রণ করা। এই ছাড়া ফ্রন্টাল লোবের ইম্পর্টেন্ট যে জায়গাটা আছে, এই জায়গাটা যেটা থাকে তাকে আমরা বলি হলো ব্রোকাস এরিয়া। ব্রোকাস এরিয়া, এই ব্রোকাস এরিয়ার ফাংশনটা আপনার জানা লাগবে। কেন? কারণ আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে ল্যাঙ্গুয়েজ এরিয়া কোথায় থাকে, ল্যাঙ্গুয়েজ এরিয়া কোথায় থাকে। এই কোশ্চেনটা একটুখানি মাথায় রাখেন, আমরা এটা ডিটেলস আলোচনা করবো। ল্যাঙ্গুয়েজ এরিয়াটা কোথায় থাকে? তাহলে এখানে একটা জায়গা থাকে যেটাকে আমরা বলবো ব্রোকাস এরিয়া। আচ্ছা, এই ছাড়া আপনাদের এখান থেকে প্রত্যেকটা ব্রডব্যান্ড এরিয়াটা পড়তে হবে। ব্রডব্যান্ড এরিয়াগুলো পরবর্তীতে আছে, সেটা আমরা দাগায় দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমরা ফ্রন্টাল লোবের ফাংশনটা জানলাম। এরপরে চলে আসেন হলো প্যারাইটাল লোবের ইম্পর্টেন্ট ফাংশন। যদি আমরা বলছিলাম যে প্যারাইটাল লোবের একটা ইম্পর্টেন্ট ফাংশন বললে আমরা কি বলবো? প্যারাইটাল লোবের সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন হলো সেন্সরি ফাংশন। এখন সেন্সরি ফাংশন মানে জিনিসটাকে একটুখানি খেয়াল করেন। ধরেন আপনাকে কেউ আপনার এই হাতে একটা টাচ করলো, এই হাতের টাচ সেন্সেশন এইটা দেখেন যতক্ষণ পর্যন্ত আপনার হাত থেকে আপনার এই প্যারাইটাল কর্টেক্সে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি ওই হাতের ওই যে সেন্সেশনটা বুঝতে পারবেন না। তাহলে এই যে সেন্সেশনের যে সেন্সরি কর্টেক্স, এই সেন্সরি কর্টেক্সটা কোথায় যে শেষ হইতেছে? এইটা শেষ হইতেছে আপনার হলো প্যারাইটাল কর্টেক্সে যায়। জিনিসটাকে একটুখানি খেয়াল করেন। ধরেন আপনার পায়ের এখানে কেউ একটা টাচ করলো, এই টাচ সেন্সেশনটা আস্তে আস্তে উপরের দিকে উঠলো, উপরের দিকে উঠে সে আলটিমেটলি কোথায় যেয়ে শেষ হবে? এই শেষ হবে হলে প্যারাইটাল কর্টেক্সে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে কোনো একটা সেন্সেশন কিভাবে যায় খেয়াল করেন। সেন্সেশন যায় দেখেন হলো নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ সেন্সরি ফাংশনগুলো হয় দেখেন হলো অ্যাসেন্ডিং অর্ডারে। এবং এদের জন্য যে ট্র্যাকটা আছে তাটাকে আমরা বলি হলো অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। তার মানে আজকে থেকে জানবেন অ্যাসেন্ডিং ট্র্যাক্ট মানে হলো সেন্সরি ট্র্যাক্ট, আর একটু আগে বললাম যে ডিসেন্ডিং অর্ডারে হলো মোটর ফাংশন, মানে ডিসেন্ডিং ট্র্যাক্ট মানে হলো মোটর ট্র্যাক্ট। তাহলে এই যে অ্যাসেন্ডিং ট্র্যাক্টগুলো, এই অ্যাসেন্ডিং ট্র্যাক্টগুলো মেইনলি কোথায় দিয়ে শেষ হয়? অ্যান্সার বলে মেইনলি শেষ হবে হলো আপনার প্যারাইটাল কর্টেক্সে। এই জন্য এই যে প্যারাইটাল কর্টেক্সের পরের এই যে জায়গা, এটাকে আমরা বলি হলো প্রাইমারি সেন্সরি এরিয়া। এখন খেয়াল করেন, তাহলে সেন্ট্রাল সালকাসের আর একটা ইম্পর্টেন্ট খেয়াল করেন, সেন্ট্রাল সালকাসের ঠিক সামনে ছিল হলো প্রাইমারি মোটর এরিয়া, তার ঠিক পিছনেই আছে হলো প্রাইমারি সেন্সরি এরিয়া। তার মানে যদি বলা হয় হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য সেন্ট্রাল সালকাস, একটা তো আমরা আগেই জানি এটা ফ্রন্টালটাকে প্যারাইটালের সাথে ভাগ করে, আর একটা বলবো সে প্রাইমারি মোটর এরিয়া থেকে প্রাইমারি সেন্সরি এরিয়াকে ডিভাইডেড করে। প্রত্যেকটা কথা খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, প্যারাইটাল কর্টেক্সের এইখানে আর একটা ইম্পর্টেন্ট যে জায়গা থাকে এরকম জায়গায়, এই জায়গাকে আমরা বলি হলো ওয়ার্নিকিস এরিয়া। এই ওয়ার্নিকিস এরিয়াটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা একটু পরে একটু জানবো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে ব্রোকাস এরিয়া,
এবং এই যে ওয়ার্নিকেস এরিয়া, এরা আমাদের যে ফাংশনের সাথে রিলেটেড সেই ফাংশনটাকে আমরা বলি হলো ল্যাঙ্গুয়েজ ফাংশন। এবং এই ব্রোকাস এরিয়া এবং ভার্নিক্স এরিয়ার ভিতরে আমাদের একটা কানেকশন আছে, এই কানেকশনকে আমরা বলি হলো এই যে কানেকশন। জাস্ট নামটা শোনার জন্য মনে রাখেন, শুনে রাখেন, মনে রাখার দরকার নেই। একে আমরা বলি হলো আর্কুয়েট ফেসিকুলাস। এখন জিনিসটাকে খেয়াল করেন, আমাদের ল্যাঙ্গুয়েজ মানে কি? দেখেন, ল্যাঙ্গুয়েজ মানে হলো একটা কমিউনিকেশনের একটা পাথওয়ে, এবং কমিউনিকেশনটা দেখেন সবসময় হলো টু ওয়ে। টু ওয়ে মানে কি? যেমন আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, সেই কথাটা আপনারা বুঝতেছেন, আবার আপনারা যদি আমাকে একটা কথা বলেন, সেই কথাটা আমি বুঝে তার আমাকে অ্যান্সার দিতে হইতেছে। তাহলে প্রথমে দেখেন, কথা বলার জন্য আমাকে আগে কথা বুঝতে হবে, সেই বোঝা অনুযায়ী আমাকে একটা মিনিংফুল কথা আমাকে বলতে হবে। এইটুকু কি বুঝছেন? মানে আগে আমাকে কথা বোঝা লাগবে, সেই বোঝা অনুযায়ী আমাদেরকে একটা মিনিংফুল কথা বলতে হবে। এটাকে আমরা বলবো হলো ল্যাঙ্গুয়েজ। তাহলে এখান থেকে খেয়াল করেন, এইটার ভিতরে আমি যে কাজটা কন্টিনিউয়াসলি করতেছি, মানে আমি যে কথাটা বলতেছি, এই বলার কাজটা করা হলো ব্রোকাস এরিয়া। ব্রোকাস এরিয়ার কাজ হলো কথা বলতে সাহায্য করা, এই জন্য ব্রোকাস এরিয়াকে বলা হয় হলো মোটর স্পিচ এরিয়া। আর আপনারা কন্টিনিউয়াস যে কাজটা করতেছেন, অর্থাৎ হলো কথা বুঝতেছেন, এই বোঝার জন্য যে জায়গাটা দরকার তাকে বলা হলো ভার্নিক্স এরিয়া বা ওয়ার্নিক্স এরিয়া। তাহলে ওয়ার্নিক্স এরিয়ার কাজ হলো কথা বুঝতে সহযোগিতা করা। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন কথা বলি, সেই কথা বলার দুইটা ইম্পর্টেন্ট জিনিস থাকে। ল্যাঙ্গুয়েজে দুইটা ইম্পর্টেন্ট জিনিস থাকে। কি কি থাকে? একটা থাকে হলো ফ্লুয়েন্সি, আর একটা হলো রিলিভেন্সি। ফ্লুয়েন্সি মানে কি? ফ্লুয়েন্সি মানে হলো আমি যে কথাটা বলতেছি, সেই কথাটা কিন্তু আমি ফ্লুয়েন্টলি বলতেছি, ফ্লুয়েন্টলি একটা কথা বলতেছি, আমার কিন্তু কথাটা কোনো জায়গায় বাড়তেছে না। আর দুই নম্বর হলো রিলিভেন্সি। মানে কি? রিলিভেন্সি মানে কি? আমি একটা রিলিভেন্ট কটে, মানে আমি আপনাকে এখন নিউরো অ্যানাটমি পড়াইতেছি, অন্য কোনো আজে বাজে অ্যান্সার দিতেছি না। যেমন কেউ যদি আপনাকে কোশ্চেন করে যে আপনার নাম কি, আপনি কিন্তু অ্যান্সার দিবেন আমার নাম অমুক। এই যে আমার নাম অমুক, এই যে ডিটেলস কথাটা, এটা আপনি কিন্তু রিলেভেন্ট কোশ্চেন, এটা রিলেভেন্ট অ্যান্সার দিলেন। এখন দেখেন, প্রথমে যদি ধরেন কারোর যদি ব্রোকাস এরিয়া নষ্ট হয়ে যায়, এই ব্রোকাস এরিয়াটা যদি কারোর নষ্ট হয়ে যায়, তখন দেখেন তার কি সমস্যা হবে। সে দেখেন আপনি যে কথা বলেন, তার ভার্নিক্স এরিয়াটা যেহেতু ইনট্যাক্ট, আপনি যে কথাটা বলেন সেই কথাটা সে বুঝতে পারবে, বাট সেই কথা অনুযায়ী তার কথা বলতে সমস্যা হবে। অর্থাৎ ব্রোকাস এরিয়াতে কোনো সমস্যা হলে সে কথা বুঝতে পারবে, বা তার কথা বলতে সমস্যা হবে। এখন দেখেন, কেউ যদি কথা বুঝতে পারে, বুঝলে সে যদি কথা বলতে সমস্যা হয়ও, সে কথা যেটা বলবে সেই কথাটা কিন্তু হবে হলো রিলেভেন্ট। বাট যেহেতু তার কথা বলতে সমস্যা, তখন তার কথা বলার যে ফ্লুয়েন্সি, সেই ফ্লুয়েন্সিটা থাকবে না। তার মানে একটা খেয়াল করেন, ব্রোকাস এরিয়াতে কারো যদি সমস্যা হয়, তার কথা বলার ফ্লুয়েন্সিটা থাকবে না, বাট সে যে কথাটা বলবে সে কথাটা হবে হলো রিলেভেন্ট। এটাকেই আপনারা বলেন হলো ব্রোকাস অ্যাফাসিয়া, বা এটাকে আপনারা বলেন হলো মোটর অ্যাফাসিয়া। এখন অ্যাফাসিয়া মানে কি? আপনারা জানেন যে ল্যাঙ্গুয়েজ এরিয়ার কথা বলার কোনো জায়গায় যদি সমস্যা হয়, তখন তাকে আমরা বলি হলো অ্যাফাসিয়া। এর মধ্যে একটা অ্যাফাসিয়াকে বলা হলো মোটর অ্যাফাসিয়া। কেন মোটর অ্যাফাসিয়া বলছি? কারণ হলো ব্রোকাস এরিয়া হলো কথা বলার জন্য মোটর এরিয়া। তাহলে এই মোটর অ্যাফাসিয়াতে আপনার কি হবে? মোটর অ্যাফাসিয়াতে কথা বলার ফ্লুয়েন্সিটা নষ্ট হয়ে যাবে, বাট সে যে কথাটা বলবে সে রিলিভেন্সিটা সেটা ইনট্যাক্ট থাকবে। এই কথাটা খুবই 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 ভালোভাবে মাথায় রাখবেন। তাহলে একে আমরা বলবো হলো ব্রোকাস অ্যাফাসিয়া বা মোটর অ্যাফাসিয়া। এখন এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি, মনে রাখবেন আমাদের যে ল্যাঙ্গুয়েজের যে কর্টেক্সটা, মানে ব্রোকাস এরিয়া বা ভার্নিক্স এরিয়াটা, এটা মেইনলি থাকবে হলো আমাদের ডোমিনেন্ট সেরেব্রাল হেমিস্ফিয়ারে। আপনারা জানেন আমাদের ব্রেনের ফাংশন হলো কন্ট্রাল্যাটারাল, অর্থাৎ আমাদের রাইট সাইডের সেরিব্রাল হেমিস্ফিয়ার
আমার বডির লেফট সাইড নিয়ন্ত্রণ করে, লেফট সাইডের সেরিব্রাল হেমিস্ফিয়ার আমাদের বডির রাইট সাইড নিয়ন্ত্রণ করে। তার মানে আমি যদি একটা রাইট হ্যান্ডেড পারসন হই তাহলে আমার ডোমিনেন্ট সেরিব্রাল হেমিস্ফিয়ার হলো লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। তার মানে কি দাঁড়াইতেছে? তার মানে দাঁড়াইতেছে যে আমার ল্যাঙ্গুয়েজ এরিয়া অর্থাৎ ব্রোকাস এরিয়াটা আপনার আছে হলো রাইট সাইডের প্যারাটাল কর্টেক্সে, আর ভার্নিক্স এরিয়াটা এটা আপনার আছে হলো আমার রাইট সাইড, ব্রোকাস এরিয়াটা আমার আছে হলো লেফট সাইডের ফ্রন্টাল কর্টেক্সে, আর ভার্নিক্স এরিয়াটা আমার এটা আছে হলো আমার লেফট সাইডের প্যারাটাল কর্টেক্সে। এটা হলো রাইট হ্যান্ডেড পার্সনের ক্ষেত্রে। কারণ এই কথাটা বলার কারণ কি, পরীক্ষাতে এখান থেকে যে সিঙ্গেল বেস কোশ্চেনটা আসবে, সিঙ্গেল বেস কোশ্চেনটা একটুখানি খেয়াল করেন, পরীক্ষাতে দিয়ে দিবে যে একটা রাইট হ্যান্ডেড পার্সন তার স্ট্রোকের পর তার কথা বলার ফ্লুয়েন্সিটা নষ্ট হয়ে গেছে, তার কথা বলছে যেটা বলছে সেটা রিলেভেন্সিটি ইনট্যাক্ট আছে, ওই পেশেন্টের সমস্যা কোন জায়গায়। তাহলে খেয়াল করেন, প্রথমে এটা তো আপনারা বুঝলেন যে ফ্লুয়েন্সি নাই, রিলেভেন্সি আছে, তার মানে এটা হলো মোটর অ্যাফাসিয়া। তাহলে আপনারা বুঝলেন এটা মোটর অ্যাফাসিয়া। সমস্যা কোথায়? ব্রোকাস এরিয়াতে, সেটাও বুঝলেন। এখন পরীক্ষাতে থাকবে এটা রাইট না লেফট। যেহেতু সে বলছে যে হলো রাইট হ্যান্ডেড পার্সন, তাহলে এই পেশেন্টের সমস্যা হলো লেফট সাইডের ব্রোকাস এরিয়াতে। এই কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে মোটর অ্যাফাসিয়া জিনিসটা কি, সেই জিনিসটা আপনারা এখন এখান থেকে জেনে গেলেন। এখন এরপরে দেখেন এই ছাড়া আপনার আর কি হইতে পারে। ধরেন কোন একটা পেশেন্টের ওয়ার্নিকেস এরিয়াতে সমস্যা, ওয়ার্নিক্স এরিয়াতে যদি কোনো সমস্যা হয়, সে দেখেন আপনার কথা বুঝতে পারবে না, কথা বুঝবে না, বাট সে কিন্তু একটা কথা, যার যেহেতু ব্রোকাস এরিয়াটা ভালো আছে, সে কথা বলতে পারবে। এখন খেয়াল করেন, কেউ যদি কথা বলতে পারে, বলা মানে কি তার ফ্লুয়েন্সিটা থাকবে, বাট সে যেহেতু কথা বুঝতে পারবে না, সে যে কথাটা বলবে সে কথাটার কোনো কি থাকবে না, রিলেভেন্সি থাকবে না। তার মানে কি, ধরেন একটা পেশেন্টকে কোশ্চেন করা হইলো তোমার নাম কি, ওই পেশেন্টের যেহেতু ওয়ার্নিকিস এরিয়া সমস্যা, সে আপনার কথাটা বুঝতে পারতেছে না এক্স্যাক্ট আপনি তাকে কি কোশ্চেন করছেন, সে বুঝতে পারতেছে যে আপনি তাকে কোনো একটা কোশ্চেন করছেন, কিন্তু সে একটা কথা বলতে পারবে। সুতরাং সে আপনার কোশ্চেনের বিপরীতে সে একটা অ্যান্সার দিবে, সেই অ্যান্সারটাকে এখন রিলেভেন্ট হবে? হবে না, ইররিলেভেন্ট হবে। কিন্তু যার তার ব্রোকাস এরিয়া যেহেতু ইনট্যাক্ট, সে যে কথাটা বলবে সেই কথাটা ফ্লুয়েন্সি থাকবে। তাহলে এই যে জিনিসটা, একেই আমরা বলবো হলো সেন্সরি অ্যাফাসিয়া। তাহলে সেন্সরি অ্যাফাসিয়াতে কি থাকবে? তার কথা বলার ফ্লুয়েন্সিটা থাকবে, বা তার কথা বলার কোনো রিলেভেন্সি থাকবে না। তাইলে এই যদি বলা হয় হলো যে একটা রাইট হ্যান্ডেড পার্সনের, কোনো একটা পার্সনের তাহলে সেন্সরি অ্যাফাসিয়া হয়েছে, তার সমস্যা কোন জায়গায় আছে, তাহলে ওই একই অ্যান্সার হবে। তার মেইন সমস্যা হলো লেফট সাইডের প্যারাটাল কর্টেক্সে বা লেফট সাইডের ওয়ার্নিকিস এরিয়াতে। তাহলে সেরেব্রাল কর্টেক্সের যে ফাংশন, এটা একটা গ্রস একটা আলোচনা আপনাদের করা হলো। এখান থেকে ল্যাঙ্গুয়েজ এরিয়া কোনটা, এটা পরীক্ষার কোশ্চেন। ব্রোকাস অ্যাফাসিয়া কি, মোটর অ্যাফাসিয়া বা সেন্সরি অ্যাফাসিয়া কি, সেন্সরি বা ল্যাঙ্গুয়েজ কর্টেক্সটা কোনটা কোন জায়গাতে থাকে, প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন ভালোভাবে মাথায় রাখবেন। আর একটা কথা মাথায় রাখবেন, আমাদের ডিসেন্ডিং ট্র্যাকটা এটা মেইনলি শুরু হয় হলো ফ্রন্টাল কর্টেক্স থেকে, আর অ্যাসেন্ডিং ট্র্যাকটা এটা আমার মেইনলি শেষ হবে হলো প্যারাইটাল কর্টেক্সে। আর তো বাকিটা জানেন যে টেম্পোরাল লোবের মেইন ফাংশন হলো অডিশন, আর অক্সিপিটাল কর্টেক্সের যেটা একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে সেটাকে আপনারা বলবেন হলো ভিশন। ঠিক আছে, এই ছবিটা রেখে দিলাম আমরা, এই ছবিটা আমাদের পরবর্তীতে বারবার লাগবে। এখন সবাই চলে আসেন 7 নম্বর পেজ। 7 নম্বর পেজে দেখেন আপনাদের প্রথমে আছে, দেখেন হলো স্ট্রাকচারস অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। এই স্ট্রাকচারস অফ দ্য সেরিব্রাল কর্টেক্স থেকে আপনাদের দেখেন প্রথমে যেটা আছে যে নার্ভ সেল প্রেজেন্ট ইন দ্য সেরিব্রাল কর্টেক্স। এটা একটা হিস্টোলজির কোশ্চেন। 5 ধরনের সেল আছে, সেলগুলোর নামগুলো আপনারা একটু ট্রিপল স্টার দিয়ে রাখবেন। এরপরে চলে আসেন পিরামিডাল সেল প্রেজেন্ট ইন, ব্রেনের কোন কোন জায়গায় পিরামিডাল সেল থাকে, এটা ডাবল স্টার দিয়ে রাখবেন। তার ঠিক নিচে দেখেন আছে হলো লেয়ার্স অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। 6টা লেয়ার আছে, জাস্ট নামগুলো সিঙ্গেল স্টার দিয়ে রাখবেন।
এরপরে সবাই চলে আসেন হলো হিস্টোলজিতে। হিস্টোলজি থেকে সবার আগে দেখেন পার্টস অফ দ্য গ্রে ম্যাটার, পেজ নম্বর 9, হিস্টোলজি। দেখেন প্রথমে আছে পার্টস অফ দ্য গ্রে ম্যাটার, ট্রিপল স্টার দিবেন। গ্রে ম্যাটার কনসিস্ট অফ ইনফিনিটি স্টার দিবেন, হোয়াইট ম্যাটার কনসিস্ট অফ ইনফিনিটি স্টার দিবেন। এটা পরীক্ষার কোশ্চেন। এরপরে চলে আসেন দেখেন ক্লাসিফিকেশনস অফ দ্য নিউরন, দুইটা বক্স আছে, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ব্রাঞ্চিং অফ দ্য নিউরাইটস। দেখেন সেই অনুযায়ী সিউডো ইউনিপোলার, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার, এই চারটা ইনফিনিটি স্টার দিবেন। পরীক্ষায় বিশেষ করে সিউডো ইউনিপোলার নিউরনের এক্সাম্পল এবং ইউনিপোলার নিউরনের এক্সাম্পল একটা পরীক্ষাতে সিঙ্গেল বেস কোশ্চেন আকারে এর আগে আসছে। অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অফ দ্য অ্যাক্সন, এটা সিঙ্গেল স্টার দিয়ে রাখবেন। এরপরে চলে আসেন 10 নম্বর পেজে। দেখেন 10 নম্বর পেজে ছবির নিচে দেখেন যে লেখা আছে যে আপনাদের নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের কন্টেন্ট কি দেখেন গলজি কমপ্লেক্সের ভিতরে, গলজি কমপ্লেক্সের ফাংশনটা এটা সিঙ্গেল স্টার দিয়ে রাখবেন। 11 নম্বর পেজে দেখেন নিউরোগ্লিয়াল সেল আছে, এখান থেকে আপনাদের ইম্পর্টেন্ট হলো নিউরোগ্লিয়াল সেলগুলোর নাম মনে রাখবেন, প্রত্যেকটার ফাংশন সিঙ্গেল স্টার দিয়ে রাখবেন। আচ্ছা, এখন আমরা একটুখানি চলে আসি যে হিস্টোলজি থেকে আমরা আসলে কি পড়ব। খেয়াল করেন, আপনারা জানেন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে আমরা বলি হলো নিউরন। এই নিউরনের দুইটা ইম্পর্টেন্ট জিনিস থাকে। নিউরনের দুইটা ইম্পর্টেন্ট জিনিসকে আমরা বলি, একটাকে বলা হলো নিউরোনাল সেল বডিস, দিস ইজ দ্য নিউরোনাল সেল বডিস। আর এইখান থেকে যে জিনিসটা তৈরি হয় তাকে আমরা বলি নিউরোনাল প্রসেস। প্রসেসটা আবার দুই প্রকার, একটাকে বলা হলো শর্ট প্রসেস, এই শর্ট প্রসেসকে আপনারা বলা হলো ডেনড্রাইট, আর একটা হলো লং প্রসেস, এই লং প্রসেসকে আপনারা বলেন হলো অ্যাক্সন। দিস ইজ দ্য অ্যাক্সন, দিস ইজ দ্য সেল বডি, দিস ইজ দ্য ডেনড্রাইট। এখন এই অ্যাক্সনে মাইলিন শীট থাকতেও পারে, মাইলিন শীট নাও থাকতে পারে। কারণ একটা কথা মাথায় রাখবেন, নিউরনের সবচাইতে লম্বা যে পার্ট, সেই লম্বা পার্টটা হলো অ্যাক্সন। একটা অ্যাক্সন প্রায় 1 থেকে 3 মিটার পর্যন্ত লম্বা হইতে পারে। তো নিউরনের সবচাইতে লম্বা পার্ট হলো অ্যাক্সন। এখন প্রথমে দেখেন, আমরা প্রথমে পড়ছিলাম হলো সেল বডিস, দিস ইজ দ্য সেল বডিস। এই সেল বডিসের ভিতরে এই যে জিনিসটা ছিল, এই জিনিসকে আমরা বললাম হলো নিউক্লিয়াস। তাহলে সেল বডিসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াস। এইটা খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন যখন আপনারা পড়েন হলো গ্রে ম্যাটার। গ্রে ম্যাটার মানে কি? গ্রে ম্যাটার মানে হলো, বলা হয় কালেকশনস অফ দ্য সেল বডিস উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ কল গ্রে ম্যাটার। মানে কালেকশন অফ দ্য সেল বডিস ইন্টার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস এর ভিতরে যেখানেই সেল বডিস আছে সেখানকেই আমরা বলবো হলো গ্রে ম্যাটার। এখন দেখেন সেল বডিসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে। তার মানে আমরা মাথায় রাখবো যে সিএনএসে যেখানে সেল বডি আছে, সেল বডি মানে হলো নিউক্লিয়াস, অর্থাৎ সিএনএসে যেখানে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের জায়গাকে আমরা বলবো হলো গ্রে ম্যাটার। তার মানে আপনারা আজকে থেকে মাথায় রাখবেন অল নিউক্লিয়াস আর গ্রে ম্যাটার। কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। গ্রে ম্যাটারের ভিতরে আমরা বললাম যে অল নিউক্লিয়াস আর গ্রে ম্যাটার। এখন অল নিউক্লিয়াস মানে কি? মনে করেন আমাদের যতগুলো ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস আছে, সেই ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াসগুলো এখন গ্রে ম্যাটার হবে না হোয়াইট ম্যাটার হবে? ইয়েস, তারা হবে হলো গ্রে ম্যাটার। দেখেন প্রিটেক্টাল নিউক্লিয়াস, টেক্টাল নিউক্লিয়াস, পন্টাইন নিউক্লিয়াস, অলিভেরি নিউক্লিয়াস, ভেস্টিবুলার নিউক্লিয়াস, যার নামের সাথে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস মানেই হলো গ্রে ম্যাটার। তার মানে আজকে প্রথমে মাথায় রাখলেন যে গ্রে ম্যাটারের ভিতরে কি আছে? অল নিউক্লিয়াস। আচ্ছা, 2 নম্বর যে জিনিসটা একটুখানি মাথায় রাখেন, বলেন আমাদের ব্রেনের বাইরের দিকে কি থাকে? গ্রে ম্যাটার থাকে না হোয়াইট ম্যাটার থাকে? ইয়েস, আপনারা জানেন যে আমাদের ব্রেনের বাইরের দিকে থাকে হলো গ্রে ম্যাটার, ভিতরের দিকে থাকে হোয়াইট ম্যাটার। স্পাইনাল কর্ডের ঠিক জিনিসটা উল্টা থাকে, স্পাইনাল কর্ডের বাইরের দিকে থাকে হোয়াইট ম্যাটার, ভিতরের দিকে থাকে হলো গ্রে ম্যাটার। এখন খেয়াল করেন, আমরা যখন ব্রেনের ডেভেলপমেন্ট পড়ে আসলাম, দেখেন ব্রেনের ডেভেলপমেন্টে ব্রেনের সবচাইতে উপরে বা সবচাইতে বাইরের দিকে আপনার ছিল হলো প্রোজেনসেফনাল, মনে আছে?
আর প্রোজেনসেফনল মানে আপনার মনে হচ্ছে প্রোজেনসেফনল মানেই ছিল হলো টেলেনসেফনল প্লাস ডায়ানসেফনল। তার মানে আমরা বলতে পারি যে ব্রেনের সবচাইতে বাইরের দিকে থাকে টেলেনসেফনল এবং ডায়ানসেফনল, তাহলে টেলেনসেফনল এবং ডায়ানসেফনল গ্রে ম্যাটার হবে না হোয়াইট ম্যাটার হবে? ইয়েস, তারা হবে হলো গ্রে ম্যাটার। আর আপনারা জানেন টেলেনসেফনল মানে হলো কর্টেক্স, তার মানে আমরা বলতে পারি যে গ্রে ম্যাটারের আর একটা পার্ট হলো অল কর্টেক্স, মানে হলো ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল সকল কর্টেক্সই হলো টেলেনসেফনল। এই ছাড়া ব্রেনে আমার আর একটা কর্টেক্স আছে, সেটা হলো সেরেবেলার কর্টেক্স। মনে রাখবেন এই সেরেবেলার কর্টেক্স এটাও আপনার গ্রে ম্যাটার। 2 নম্বর হলো ডায়ানসেফনল মানে কি? আপনারা জানেন যে ডায়ানসেফনল মানে হলো অল থ্যালামাস, কারণ আমরা একটু আগেই পড়ে আসি যে ডায়ানসেফনল মানেই হলো সামেশন অফ দ্য থ্যালামাস। তাহলে সকল থ্যালামাস কি হবে? সকল থ্যালামাস হবে হলো তাইলে গ্রে ম্যাটার। তাহলে দেখেন গ্রে ম্যাটার সম্পর্কে আমরা জানি 3টা জিনিস পারলাম, একটা হলো অল নিউক্লিয়াস গ্রে ম্যাটার, অল কর্টেক্স গ্রে ম্যাটার, অল থ্যালামাস গ্রে ম্যাটার। এতটুকু জানলে আমাদের বডির গ্রে ম্যাটারটা পড়া শেষ। এরপরে চলে আসেন হলো হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটারে কি থাকে? হোয়াইট ম্যাটারের মেইন কম্পোনেন্টই হলো এই জিনিসটা, খেয়াল করেন, বলা হয় হলো লং মাইলিনেটেড অ্যাক্সন। লং কি ধরনের একজন? যে একজনে মাইলিন শিট আছে, এইটা মিলেই তৈরি করে হলো আপনার হোয়াইট ম্যাটার। এখন চিন্তা করেন লং একজন, আমাদের একজনটা দরকার কখন? মনে রাখবেন আমরা যখন একটা নিউরন দিয়ে যখন লম্বা দূরত্ব অতিক্রম করব, এই লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য আমার দরকার হলো একজন। এখন লম্বা দূরত্ব এখন আমরা কখন অতিক্রম করি খেয়াল করেন, দেখেন আমাদের এই যে একটা ডিসেন্ডিং ট্র্যাকটা দেখেন ফ্রন্টাল কর্টেক্স থেকে আপনার স্পাইনাল কর্ড পর্যন্ত চলে আসছিল, তাহলে এই একটা লম্বা দূরত্ব অতিক্রম করছিল না, সে মাথায় তৈরি হয়েছিল, স্পাইনাল কর্ডে তৈরি আসলো। আবার দেখেন আমাদের এই যে অ্যাসেন্ডিং ট্র্যাক, সেটা এখন ধরেন পায়ের একটা সেন্সেশন আপনার প্যারাইটাল কর্টেক্সে যাইতেছে, তাহলে পা থেকে সে মাথা পর্যন্ত যাইতেছে, তাহলে সেও একটা লম্বা দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে আমাদের লম্বা দূরত্ব কারা কারা অতিক্রম করে? লম্বা দূরত্ব অতিক্রম করে আমাদের ট্র্যাকগুলা। এই জন্য মনে রাখবেন আমাদের বডিতে যতগুলো ট্র্যাক্ট আছে সকল ট্র্যাকটি হলো হোয়াইট ম্যাটার, সকল ট্র্যাকটি কি হোয়াইট ম্যাটার। তাহলে আপনারা মাথায় রাখুন অল ট্র্যাকস আর হোয়াইট ম্যাটার, পরীক্ষার্থীর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। নার্ভাস ফিজিওলজিতে যখন আপনারা বলবেন যে অ্যাসেন্ডিং ট্র্যাক এবং ডিসেন্ডিং ট্র্যাক, আপনারা মাথায় রাখবেন যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্র্যাকস অল আর হোয়াইট ম্যাটার। ক্লিয়ার? এখান থেকে যেহেতু এই ছবিটা আছে, এই ছবিটা থেকে আমি আপনাদেরকে 2টা জিনিস, পাশের এই ছবিটা থেকে আমি 2টা জিনিস একটুখানি একটু ক্লিয়ার করে দিয়ে দিই। খেয়াল করেন, দেখেন আমাদের এই যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্র্যাক তাদের যাত্রাপথ কিন্তু একই। এই যে ডিসেন্ডিং ট্র্যাক সেটা কেন একটা কর্টেক্সে আসে, কর্টেক্স থেকে প্রথমে সে যায় মিড ব্রেইনে, তারপরে যে সেই পন্সে, তারপরে সে যায় মেডুলাতে, তারপরে সে যায় স্পাইনাল কর্ডে। এই একই রাস্তা আপনার অ্যাসেন্ডিং ট্র্যাক্টও যায়, জাস্ট উল্টা অর্ডারে, অর্থাৎ সে প্রথমে যায় স্পাইনাল কর্ডে, তারপরে যায় মেডুলা, তারপরে পন্স, তারপরে মিড ব্রেইন, তারপরে হলো সেরিব্রাল কর্টেক্সে গেল। এখন একটা কথা মাথায় রাখেন, এই যে ট্র্যাকগুলা, এই ট্র্যাকগুলা তার যাত্রাপথের, তার যাতায়াতের যে রাস্তা, সেই রাস্তার বেশিরভাগ সময় দেখেন এই 4টা জায়গায় থাকে, অর্থাৎ সে মেইনলি থাকে হলো ব্রেন স্টেম এবং স্পাইনাল কর্ডে, ব্রেন স্টেম এবং স্পাইনাল কর্ডে। অল্প সময়ের জন্য থাকে হলো কর্টেক্সে, দেখেন এইটুকু হলো কর্টেক্সের লেভেল, অর্থাৎ অল্প সময়ের জন্য থাকে হলো সেরিব্রাল কর্টেক্সে, বেশি সময়ের জন্য সে থাকে হলো ব্রেন স্টেম এবং স্পাইনাল কর্ডে। এই কথাটা একটুখানি মাথায় রাখেন, এই কথাটা মাথায় রাখবেন, তার কারণ কি একটু পরেই আমাদের যে পড়ার টপিক্সটা আসবে, সেই পড়ার টপিক্সটা হলো হোয়াইট ম্যাটার অফ সেরিব্রাল কর্টেক্স। এটা বলার কারণ কি, এখন দেখেন অল ট্র্যাকগুলো কিন্তু শুধুমাত্র সেরিব্রাল কর্টেক্সের ভিতরে ছিল না, দেখেন কর্টেক্স মানে হলো এতটুকু, কিন্তু এই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্র্যাক কর্টেক্স লেভেলে তো ছিলই, মেইনলি ছিল সেই হলো ব্রেন স্টেম এবং স্পাইনাল কর্ডে। তার মানে কখনো যদি কোশ্চেন আসে যে হোয়াইট ম্যাটার অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, মানে আপনাকে শুধুমাত্র জানতে চাইছে যে হলো এতটুকুর মাঝখানে কোন কোন হোয়াইট ম্যাটার আছে, সেটা আমরা কিন্তু একটু পরে আলোচনা করব, সেটা কিন্তু আলাদা টপিক, ওইটা আপনারা একটুখানি মাথায় রাখবেন। ওকে, তাহলে এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? ঠিক আছে।
আচ্ছা, ডেভেলপমেন্ট থেকে আমরা একটা জিনিস একটুখানি একটা সিঙ্গেল বেস কোশ্চেনটা একটুখানি খেয়াল করে দেখেন। আমরা জানি আপনাদের নিউরোগ্লিয়াল সেল হলো এক ধরনের সাপোর্টিং সেল। এই নিউরোগ্লিয়াল সেলের মধ্যে আসলে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়াল সেল এবং এপিন্ডাইমাল সেল। এখন দেখেন এই প্রত্যেকটা সেলের ভিতরে আপনারা একটা জিনিস একটুখানি খেয়াল করেন, যে নামটা একটুখানি কোট করেন, সেটা হলো মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া খেয়াল করেন, আমরা জানি যে আমাদের নার্ভাস সিস্টেম তৈরি হয় হলো একটোডার্ম থেকে, আমরা সবাই কিন্তু পড়ে আসছি। অর্থাৎ নার্ভাস সিস্টেমে যতগুলো সেল, সেটা নিউরন হোক বা নিউরোগ্লিয়াল সেল হোক, কোথা থেকে আসবে? একটোডার্ম থেকে আসবে। বাট মাইক্রোগ্লিয়াল সেলটা ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? খেয়াল করেন, হোয়াট ইজ মাইক্রোগ্লিয়াল সেল? মাইক্রোগ্লিয়াল সেল আসে কোথা থেকে? মাইক্রোগ্লিয়াল সেল আপনার আসে হলো ব্লাডের মোনোসাইট থেকে। খেয়াল করেন, আমাদের ব্লাডে যে মোনোসাইটটা যখন ডিফারেন্ট জায়গায় যায় তখন তার নামটা ভিন্ন ভিন্ন হয়। মোনোসাইট যখন ব্লাডে চলে আসে তখন আপনার তার নাম দেন হলো ম্যাক্রোফেজ। যখন আপনার লাংসে যায় তখন তাকে বলেন হলো অ্যালভিওলার ম্যাক্রোফেজ। আর এই মোনোসাইটটা যখন ব্রেইনে চলে আসে তখন তাকে আপনারা বলেন হলো মাইক্রোগ্লিয়াল সেল। এখন আপনারা জানেন যে ব্লাডের যে কোনো সেল, এরা আপনার এমব্রায়োর কোন লেয়ার থেকে আসে? এরা এমব্রায়োর আসে হলো মেজোডার্ম থেকে আসে। তার মানে আজকে থেকে মাথায় রাখবেন যে নার্ভাস সিস্টেমের একটাই সেল আছে যে মেজোডার্মাল ইন অরিজিন, সে কোনটা? তার অ্যান্সার হবে হলো মাইক্রোগ্লিয়াল সেল। মাইক্রোগ্লিয়াল সেল হলো মেজোডার্মাল ইন অরিজিন। এই কথাটা খুব ভালোভাবে মাথায় রাখবেন। ওকে, এরপর আপনারা সবাই আপনাদের শীটে চলে আসেন। শীতেই দেখেন 16 নম্বর পেজে চলে আসেন। আমরা যে কথাটা একটু আগে আপনাদেরকে আলোচনা করে দিয়ে দিলাম। 16 নম্বর পেজে চলে আসেন। 16 নম্বর পেজের হেডিংটা খেয়াল করেন, দেখেন হোয়াইট ম্যাটারস অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার। তার মানে আমরা ট্র্যাক্টের বাইরে শুধুমাত্র এই কর্টেক্সের মেটারে বা সেরিব্রাল হেমিস্ফিয়ারের ভিতরে কোন কোন হোয়াইট ম্যাটার আছে, এটা হলো পরীক্ষার কোশ্চেন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমরা এখন ডিটেলস আলোচনা হবে। প্রথমে আগে একটু দাগায় নেন। দেখেন হোয়াইট ম্যাটারস অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার দেখেন হলো 3 প্রকার। একটা হলো কমিশনার ফাইবার, অ্যাসোসিয়েশন ফাইবার, প্রজেকশন ফাইবার। 3টে ফাইবারের নাম দেন ইনফিনিটি স্টার। এরপরে চলে আসেন হলো নিচে দেখেন আসলে কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামের যে ছবিটা আছে, সেই ছবিটার নিচে যে কর্পাস ক্যালোসাম লেখা আছে, ওই কর্পাস ক্যালোসাম লেখাটা এটা আপনারা প্রথম যে 2টা লাইন এটা ট্রিপল স্টার দিবেন। এরপরে চলে আসেন, দেখেন পার্টস অফ দ্য ব্রেন কানেক্টেড, মানে হলো 16 নম্বর পেজের একদম সবচাইতে নিচের যে 2টা লাইন, সেখানে খেয়াল করেন লেখা আছে অলফ্যাক্টরি এরিয়া অ্যান্ড হিপ্পোক্যাম্পাস। এই লাইন দুটো ট্রিপল স্টার দিয়ে রাখেন। কি জিনিস সেটা আমি পরবর্তীতে বলতেছি। 17 নম্বর পেজে চলে আসেন, দেখেন পার্টস অফ দ্য কর্পাস ক্যালোসাম। জাস্ট নামগুলো পড়েন, দেখেন জেনু, রোস্ট্রাম, বডি এবং স্প্লেনিয়াম। জাস্ট 4টা জায়গার নামগুলো একটুখানি পড়ে রাখবেন যে কর্পাস ক্যালোসামের পার্ট আছে হলো 4টা। এরপরে চলে আসেন 19 নম্বর পেজ। 19 নম্বর পেজে দেখেন আপনার আছে হলো অ্যাসোসিয়েশন ফাইবার। অ্যাসোসিয়েশন ফাইবারের প্রথমে দেখেন ডেফিনেশনে দেখেন কানেক্ট উইদিন দ্য সেম হেমিস্ফিয়ার। এই ডেফিনেশনটা দেখেন, এই ডেফিনেশনটা দেন ইনফিনিটি স্টার। তারপরে দেখেন 6টা অ্যাসোসিয়েশন ফাইবারের নাম আছে, এটা দিয়ে রাখেন সিঙ্গেল স্টার। জাস্ট একবার রিডিং পড়বেন। এরপর দেখেন আসলে প্রজেকশন ফাইবার। প্রজেকশন ফাইবারের দেখেন 3টা নাম আছে, ইন্টারনাল ক্যাপসুল, করোনার রেডিয়েটা অ্যান্ড অপটিক রেডিয়েশন। এই 3টা নাম ইনফিনিটি স্টার। পরীক্ষাতে সবচাইতে বেশি আসে হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ দ্য কমিশনার ফাইবার অ্যান্ড হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ দ্য প্রজেকশন ফাইবার। এই 2টার এক্সাম্পলগুলো আপনাদেরকে সবচাইতে ভালোভাবে মাথায় রাখতে হবে। এরপরে আপনারা ছবিটা একটুখানি খেয়াল করেন, তারপর আমরা চলে যাবো হলো ইন্টারনাল ক্যাপসুলে। দেখেন আমরা এই যে ছবিটা আঁকাইছিলাম, এই ছবিটা থেকে আমি শুধু কর্টেক্সটুকু আঁকাবো। এই হলো আমাদের সেরিব্রাল কর্টেক্স। এই কর্টেক্সের আমাদের ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল 4টা লোব আছে। এখন প্রথমে কোশ্চেন হলো এইটুকুর মধ্যে আমার কোন কোন ধরনের হোয়াইট ম্যাটার আছে। দেখেন ব্রেনের কানেকশনগুলো প্রথমে কেমন হইতে পারে। এটা যেহেতু আপনার রাইট সাইড, এটা আপনার লেফট সাইড। প্রথমে কানেকশন হইতে পারে হলো, ধরেন আপনার রাইট সাইডের সাথে লেফট সাইডের কানেকশন, আপনার আরেকটা হইতে পারে লেফট সাইডের সাথে রাইট সাইডের কানেকশন। যেমন ধরেন রাইট সাইডের ফ্রন্টাল কর্টেক্সের সাথে লেফট সাইডের টেম্পোরাল কর্টেক্সের কানেকশন, অর্থাৎ কানেকশনটা কেমন হলো রাইট থেকে লেফট।
এটা দেখেন এই ফাইবারগুলো দেখেন ক্রস করতেছে এরকম করে, ডান থেকে বাম পাশে যাইতেছে, অর্থাৎ এগুলোকে বলে ক্রসিং ফাইবার। এই ক্রসিং ফাইবারগুলোকে আমরা বলি হলো কমিশুরার ফাইবার। অর্থাৎ সেরেব্রাল হেমিস্ফিয়ারের যে হোয়াইট ম্যাটারগুলো রাইট সাইডের সেরেব্রাল কর্টেক্সকে লেফট সাইডের সেরেব্রাল কর্টেক্সের সাথে যুক্ত করে তাকেই আমরা বলি হলো কমিশুরার ফাইবার। এই কমিশুরার ফাইবারের মধ্যে সবচাইতে লার্জেস্ট কমিশুরার ফাইবারকে বলা হয় হলো কর্পাস ক্যালোসাম। ক্লিয়ার? এই কর্পাস ক্যালোসাম দেখেন আপনাদের লাস্টে দুটো লাইন ছিল, একটা হলো অলফ্যাক্টরি এরিয়া আর হিপ্পোক্যাম্পাস। জিনিসটা কি, এই কর্পাস ক্যালোসাম আমার রাইট সাইডে সেরেব্রাল কর্টেক্সটাকে লেফট সাইডে সেরেব্রাল কর্টেক্সটা যুক্ত করে, এবং এটা যেহেতু লার্জেস্ট কমিশুরার ফাইবার, এটা ব্রেনের ম্যাক্সিমাম জায়গাকেই রাইট থেকে লেফটে যুক্ত করে, শুধু দুইটা জায়গাকে যুক্ত করতে পারে না। কোন দুইটা জায়গা? ওটা হলো ওই দুইটা, একটা অলফ্যাক্টরি এরিয়া আর হিপ্পোক্যাম্পাস। এই দুইটা বাদে ব্রেনের সেরেব্রাল হেমিস্ফিয়ারের ভিতরে বাকি যে রাইট এবং লেফটের যে মেইন কানেকশন, এই কানেকশনটা মেনটেন করে হলো কর্পাস ক্যালোসাম। এরপরে চলে আসেন পরবর্তী কানেকশনগুলো কেমন হইতে পারে। পরবর্তী কানেকশন হইতে পারে হলো একই সাইডে কানেকশন, সেম সেরেব্রাল হেমিস্ফিয়ারের ভিতরে কানেকশন। তার মানে কেমন? ধরেন আপনার রাইট সাইডের ফ্রন্টাল কর্টেক্সের সাথে রাইট সাইডের টেম্পোরাল কর্টেক্সের যে কানেকশন, তাহলে দেখেন এই কানেকশনটা হয়েছে হলো সেম সাইডে কানেকশন। এই সেম সাইডে যারা কানেকশন মেনটেন করে তাদেরকে আমরা বলবো হলো অ্যাসোসিয়েশন ফাইবার। আর বাকি যেটা আপনার আছে হলো প্রজেকশন ফাইবার। এখন এই প্রজেকশন ফাইবার কি? প্রজেকশন ফাইবার বুঝতে গেলে প্রথমে আগে একটা কথা মনে রাখেন, প্রজেকশন ফাইবারে কি থাকে? প্রজেকশন ফাইবারে থাকে হলো অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট। প্রজেকশন ফাইবারের ভিতর দিয়ে কি যায়? প্রজেকশন ফাইবারের ভিতর দিয়ে যে আপনাদের হলো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্র্যাক্ট। জিনিসটাকে একটুখানি খেয়াল করেন। এই যে ডিসেন্ডিং ট্র্যাক্টটা ব্রেন স্টেমে যাওয়ার আগে সে কর্টেক্সের এই দুইটা জায়গার ভিতর দিয়ে গেছিল, তাহলে এই যে ডিসেন্ডিং ট্র্যাক্ট কর্টেক্সের এই যে জায়গার ভিতর দিয়ে গেল, এই জায়গাকে আমরা বলবো একটা প্রজেকশন ফাইবার। আবার দেখেন অ্যাসেন্ডিং ট্র্যাক্টটা কর্টেক্সের এই যে জায়গার ভিতর দিয়ে উপরে উঠছিল, তাকে আমরা বলবো এক ধরনের প্রজেকশন ফাইবার। আপনারা বুঝতে কষ্ট হইতেছে, বাট আমি একটুখানি একটা কথা বলে দিয়ে দিই। আপনারা আগে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের পাথওয়েটা একটুখানি মনে করেন, তাহলে আপনার জিনিসটা সহজ হবে। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের পাথওয়েটা আপনার নার্ভাস ফিজিওলজিতে সেটা একটুখানি দেখবেন। দেখেন প্রথমেই লেখা থাকে সেরেব্রাল কর্টেক্স, তারপরে দেখেন বলা হলো করোনা রেডিয়েটা। দেখেন কোশ্চেনটা খেয়াল করেন, সেরেব্রাল কর্টেক্সের পরে যায় হলো করোনা রেডিয়েটার পরে আপনাকে বলা হলো ইন্টারনাল ক্যাপসুলের পরে সে যায় হলো মিড ব্রেন। তাহলে দেখেন এই কর্টেক্স থেকে ব্রেন স্টেম বা মিড ব্রেইনে যাওয়ার আগে সে যে দুইটা স্ট্রাকচারের ভিতর দিয়ে গেছিল, এই দুইটা স্ট্রাকচার কি? করোনা রেডিয়েটা এবং ইন্টারনাল ক্যাপসুল। এই করোনা রেডিয়েটা এবং ইন্টারনাল ক্যাপসুল কিছু না, এটাকে বলবো আমরা একজনের প্রজেকশন ফাইবার। তাহলে আপনারা প্রজেকশন ফাইবার থেকে মনে রাখবেন যে ফাইবারগুলো কর্টেক্সটাকে ব্রেন স্টেমের সাথে যুক্ত করে এবং যার ভিতর দিয়ে এই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্র্যাক যায়, তাদেরকে আমরা বলবো হলো প্রজেকশন ফাইবার। আমাদের বডিতে তিনটা ইম্পর্টেন্ট প্রজেকশন ফাইবার আছে, তার মধ্যে দুইটার নাম আপনারা পড়লেন, করোনা রেডিয়েটা, ইন্টারনাল ক্যাপসুল, আর একটা হলো অপটিক রেডিয়েশন। আমাদের পরীক্ষার জন্য ইন্টারনাল ক্যাপসুলটা ইনফিনিটি স্টার। আমরা এখন পরবর্তীতে পড়বো হলো ইন্টারনাল ক্যাপসুল। আপনারা সবাই একটুখানি বের করেন 20 নম্বর পেজ। 20 নম্বর পেজটা বের করবেন, আর এই যে স্লাইডের যে ছবিটা এখানে লেখা আছে, এই ছবিটা বারবার ভালোভাবে পরীক্ষার জন্য দেখবেন। প্রথমে দেখেন 20 নম্বর পেজে দেখেন, প্রথমে আপনারা আসলে হোয়াট ইজ ইন্টারনাল ক্যাপসুলের উপরে দেখেন ছবির উপরে দুইটা লাইন আছে, ওই দুইটা লাইন ইনফিনিটি স্টার দিবেন। যে ছবিটা আছে এই ছবিটা ইনফিনিটি স্টার, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে চলে আসেন 22 নম্বর পেজের যে ছবিটা, প্রথম যে ছবিটা আটারি সাপ্লাইং দ্য ইন্টারনাল ক্যাপসুল, এটা ডাবল স্টার দিয়ে রাখবেন, একবার মনে রাখার চেষ্টা করবেন। 22 নম্বর পেজে ছবির নিচে যে বক্সটা খেয়াল করেন, দেখেন পার্টস অফ দ্য ইন্টারনাল ক্যাপসুলের পার্ট আছে, দেখেন হলো 5টা, অ্যান্টেরিয়র লিম, জেনো, পোস্টেরিয়র লিম, সাব লেন্টিফর্ম পার্ট, রেট্রো লেন্টিফর্ম পার্টগুলো ট্রিপল স্টার দিয়ে দিবেন।
মেইনলি আমার কি লাগবে, আমি বলছি যে প্রজেকশন ফাইবারের ভিতর দিয়ে মেইনলি যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্র্যাক দেখেন, ইন্টারনাল ক্যাপসুলের ভিতর দিয়ে যায় দেখেন অ্যাসেন্ডিং ফাইবার এবং ডিসেন্ডিং ফাইবার। এর মধ্যে ডান পাশের যে ডিসেন্ডিং ফাইবারগুলো, ডান পাশের ডিসেন্ডিং ফাইবারগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কোন ডিসেন্ডিং ফাইবারটা সবচেয়ে বেশি মনে রাখবেন? প্রথমে মনে রাখেন, দেখেন জেনুর যে ডিসেন্ডিং ফাইবার, জেনুর ডিসেন্ডিং ফাইবারের নাম দেখেন কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। পোস্টিরিয়র লিম্বের যে ডিসেন্ডিং ট্র্যাক প্রথমটা খেয়াল করেন, দেখেন কর্টিকো স্পাইনাল ফাইবার। এই দুইটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার আপনাদের পরীক্ষাতে জানাই লাগবে। এখন চলে আসেন, প্রথমে আপনারা ছবিটা খেয়াল করেন। এই ছবিটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ছবিটা দেখেন, খেয়াল করেন, এই যে জায়গাটা আমি দেখাইতেছি এটা একটা ব্রেনের যে সেরেব্রাল কর্টেক্সের একটা ছবি। একদম মিড পয়েন্টে এই যে জিনিসটা আছে, দিস ইজ দ্য থার্ড ভেন্ট্রিকল। দেখেন এই থার্ড ভেন্ট্রিকল, এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত যে জিনিসটা, এটাকে আমরা বলবো থার্ড ভেন্ট্রিকল। এখন খেয়াল করেন, এই ছবিটা একটা ব্রেনের একটা করোনাল সেকশনের ছবি। এই ছবিটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করেন এই ছবিটাতে একদম দেখেন মিড পয়েন্টে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত যে এই যে ভেন্ট্রিকলটা আছে, দিস ভেন্ট্রিকল ইজ কল থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকলের পরে উপরে যে এই যে অংশটা আছে, দিস ইজ দ্য বডি অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, দিস ইজ দ্য ফ্রন্টাল হর্ন অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, দিস ইজ দ্য অক্সিপিটাল হর্ন অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল। আপনারা জানেন যে ল্যাটারাল ভেন্ট্রিকলের মোট 4টা পার্ট থাকে। দিস ইজ দ্য বডি, বডি থেকে যেটা ফ্রন্টাল লোবের দিকে চলে যায় তাকে আমরা বলি ফ্রন্টাল হর্ন, যেটা অক্সিপিটাল লোবের দিকে চলে যায় তাকে আমরা বলি অক্সিপিটাল হর্ন, আর এখানে দেখা যাইতেছে না যেটা টেম্পোরাল লোবের দিকে চলে যায় তাকে আমরা বলি হলো টেম্পোরাল হর্ন। দিস ইজ দ্য থার্ড ভেন্ট্রিকল। এখন খেয়াল করেন, থার্ড ভেন্ট্রিকল থেকে আমি যখন একটু ল্যাটারালি গেলাম, দেখেন তখন থার্ড ভেন্ট্রিকলের নিচে এই যে একটা গ্রে ম্যাটার পেলাম, দেখেন দেখতে হলো গ্রে এবং এটা দেখেন হলো ওভাল শেপ। এই গ্রে এবং ওভাল শেপ যে গ্রে ম্যাটারটা পাইলাম তার নামই দেখেন, তার নাম দেখেন লেখা আছে হলো থ্যালামাস। আর এর থেকে একটু উপরে, থার্ড ভেন্ট্রিকল থেকে একটু উপরে এবং ল্যাটারালি এইখানে দেখেন যে একটা গ্রে ম্যাটার পাইছি, সেই গ্রে ম্যাটার নামটা দেখেন লেখা আছে হলো কর্ডেট নিউক্লিয়াস। এখন তারপরে খেয়াল করেন, এরপরে দেখেন এইখানে একটা এরকম একটা হোয়াইট ম্যাটারের দেখেন সাদা একটা বান্ডেল আছে। এই যে সাদা যে বান্ডেল, এই সাদা বান্ডেলটাকে আমরা দেখেন এটাকে আপনারা বলতেছেন হলো ইন্টারনাল ক্যাপসুল। এই ইন্টারনাল ক্যাপসুলের এই পার্টটা যেহেতু অ্যান্টেরিয়রলি আছে, এই জন্য দেখেন এইটার নামই হলো অ্যান্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল। এটা যেহেতু পিছনের দিকে আছে এই জন্য একেই বলা হলো পোস্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল। আর এই দুইটার ভিতরে যে কানেকশন, এই কানেকশনকে আপনারা বলেন হলো জেনু অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল। এর ঠিক পরে দেখেন এই যে লেন্স শেপ একটা নিউক্লিয়াস আছে। এই লেন্স শেপ যে নিউক্লিয়াস, এই লেন্স শেপ নিউক্লিয়াসটা দেখেন একত্রে আপনারা বলতেছে হলো লেন্টিফর্ম নিউক্লিয়াস। এই লেন্টিফর্ম নিউক্লিয়াসে দেখেন দুইটা পার্ট আছে। দেখেন প্রথম যে পার্টটা আপনার ইন্টারনাল ক্যাপসুলের গায়ে লাগানো ছিল, এই পার্টটা দেখেন একটু পেল, এই জন্য একে আপনারা বলেন হলো গ্লোবাস প্যালাইডাস। আর এর পরের যে পার্টটা ল্যাটারালি যেটা থাকে তাকে আপনারা বলেন হলো পুটামেন। এখন এই জিনিসটা কি, এই জিনিসটা আমরা একটুখানি শর্ট করে এখানে একটুখানি আঁকাই। শর্ট করে আঁকাইলে আপনার এখানে কেমন দেখা যাবে, দিস ইজ দ্য ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুলের উপরের দিকে এখানে আপনার লাগানো ছিল কর্ডেট নিউক্লিয়াস, এখানে আপনার লাগানো ছিল হলো থ্যালামাস। এরপরে দেখেন যে জিনিসটা ছিল এর গায়ে এখানে এরকম করে লাগানো আছে হলো লেন্টিফর্ম নিউক্লিয়াস, যার আবার দুইটা পার্ট। এই এতটুকু জায়গা আপনাদের পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। আর এর ভিতরে এরকম জায়গা আপনার ছিল হলো থার্ড ভেন্ট্রিকল। তাহলে আমরা বলতে পারি দিস ইজ দ্য থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকল থেকে ল্যাটারালি নিচে এই জায়গাটার নামই ছিল হলো থ্যালামাস। উপরে যেটা ছিল এটাকে আমরা বলি হলো কর্ডেট নিউক্লিয়াস। এই দুইটাকে একত্রে আপনারা বলেন হলো লেন্টিফর্ম নিউক্লিয়াস। তার ভিতরের এইটাকে আপনারা বলেন হলো গ্লোবাস প্যালাইডাস। এই জায়গাকে আপনারা বলেন হলো পুটামেন। মাঝখানের এইটা হলো ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুলের এইটা হলো অ্যান্টেরিয়র লিম্ব, এটা হলো পোস্টেরিয়র লিম্ব, আর এই যে জায়গাটা ছিল এই জায়গাটা আপনার ছিল হলো জেনু।
এই ছবিটা বারবার দেখবেন, পরীক্ষাতে কয়েকটা কোশ্চেন এখান থেকে আসবে। প্রথম কোশ্চেনটা খেয়াল করেন, আমাদের থ্যালামাসের বাউন্ডারি জানা লাগবে। পরীক্ষার জন্য থ্যালামাস খুবই ইম্পর্টেন্ট। প্রথমে জানা লাগবে যে থ্যালামাসের বাউন্ডারি কি। থ্যালামাসের বাউন্ডারিতে আমি বলতে পারি যে থ্যালামাসের মিডিয়ালি আপনার থাকে হলো থার্ড ভেন্ট্রিকল। 2 নম্বর হলো থ্যালামাস থেকে ল্যাটারালি এখানে থাকে হলো আপনার পোস্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল। একটা থ্যালামাসের বাউন্ডারি আমাদের পড়া হয়ে গেল। 2 নম্বর হলো ইন্টারনাল ক্যাপসুলের বাউন্ডারি বলেন। তার মানে আমি বলতে পারি যে ইন্টারনাল ক্যাপসুলের এই যে অ্যান্টেরিয়র লিম্বের মিডিয়ালি থাকে হলো কর্ডেট নিউক্লিয়াস। ইন্টারনাল ক্যাপসুলে এই যে পোস্টেরিয়র লিম্বের মিডিয়ালি থাকে হলো থ্যালামাস, আর ইন্টারনাল লিম্বের ল্যাটারালি থাকে হলো লেন্টিফর্ম নিউক্লিয়াস। পরীক্ষাতে পরবর্তী কোশ্চেন আছে যে লেন্টিফর্ম নিউক্লিয়াস কি দিয়ে তৈরি, এটা পরীক্ষার কোশ্চেন। দেখেন লেন্টিফর্ম নিউক্লিয়াস তৈরি হলো গ্লোবাস প্যালাইডাস এবং পুটামেন দিয়ে। এর মধ্যে কোনটা মিডিয়ালি থাকে? গ্লোবাস প্যালাইডাস থেকে মিডিয়ালি, পুটামেন থেকে হলো ল্যাটারালি। এই যতগুলো কথা এখানে আলোচনা করা হলো প্রত্যেকটা হলো পরীক্ষার কোশ্চেন। ক্লিয়ার? এখন এবার ইন্টারনাল ক্যাপসুল থেকে পরবর্তী যে কোশ্চেনটা সেটা দেখেন, খেয়াল করেন। আপনারা একটু আগে পড়ছিলেন বা দাগাই দিয়েছিলাম, এই জেনুতে যে ডিসেন্ডিং ফাইবারটা থাকে তাকে বলা হয় হলো কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, আর এই যে পোস্টেরিয়র লিম্বের যে ডিসেন্ডিং ফাইবারটা থাকে তাকে আপনারা বলেন হলো কর্টিকো স্পাইনাল ফাইবার। এই কর্টিকো স্পাইনাল ফাইবার মানেই হলো কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। এই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট আপনারা জানেন দিস ইজ এ ডিসেন্ডিং ট্র্যাক্ট, আপনারা পড়ে আসছেন। এবং এরই আর একটা নাম আপনারা বলেন হলো পিরামিডাল ট্র্যাক্ট। আর আপনারা জানেন পিরামিডাল ট্র্যাক্ট মানে হলো আপার মোটর নিউরন। এগুলো সব জানেন। এখন আমি আপনাদের এই ডিটেলস ধারণাটা একটুখানি ক্লিয়ার করব। জিনিসটা কি খেয়াল করেন, আপনারা আপনাদের প্রথমে যখন আমি এই যে মোটর এই ফাংশনটা যখন আমি আঁকাইছিলাম, মোটর এই যে ফাংশনটা আঁকাইছিলাম, দেখেন মোটর ফাংশনটা দেখেন কিভাবে হয়েছিল। প্রথমে বলছিলাম যে আমাদের ফ্রন্টাল কর্টেক্স থেকে একটা সিগন্যাল আমার প্রথমে গেছিল হলো এই স্পাইনাল কর্ড পর্যন্ত। এখন এক্সাক্ট মনে রাখতে হবে যে হলো স্পাইনাল কর্ডের কোন পর্যন্ত গেছিল। আপনারা জানেন আমাদের যে কোনো একটা স্পাইনাল নার্ভ এটা তৈরি হয়েছিল কোন জায়গা থেকে? ইয়েস, স্পাইনাল নার্ভ তৈরি হয়েছিল হলো স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে। এখন খেয়াল করেন, প্রথম কানেকশনটা তৈরি হয় হলো এই ফ্রন্টাল কর্টেক্স থেকে স্পাইনাল কর্ডের এই অ্যান্টেরিয়র হর্ন সেলের ঠিক আগ পর্যন্ত। এই যে অ্যান্টেরিয়র হর্ন সেলের ঠিক আগ পর্যন্ত যে শেষ হয়। পরবর্তী কানেকশনটা শুরু হয় হলো এই অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে শুরু হয়ে সে স্পাইনাল নার্ভ তৈরি সে আমার হাতে চলে যায়। তাহলে দেখেন স্পাইনাল কর্ডের আমাদের মোটর কর্টেক্সে প্রথম যে কানেকশনটা, মোটর কর্টেক্সে প্রথম কানেকশন ছিল হলো ফ্রন্টাল কর্টেক্স থেকে অ্যান্টেরিয়র হর্ন সেলের আগ পর্যন্ত। দ্বিতীয় কানেকশনটা ছিল হলো অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে তৈরি হয়ে হলো স্পাইনাল নার্ভ। এখন এই কথাটা বলার কারণ কি, আমাদের বডিতে মোটর সিস্টেমের যে নিউরন, এই নিউরনগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি হলো আপার মোটর নিউরন, আর একটাকে আমরা বলি হলো লোয়ার মোটর নিউরন। পরীক্ষার জন্য ইন ডিটেলস এই আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরনটা জানা লাগবে। এখন একটু জিনিস একটুখানি খেয়াল করেন। আপার মোটর নিউরনের একটা ডেফিনেশনটা খেয়াল করেন। আপার মোটর নিউরনের ডেফিনেশনটা বলে, আপার মোটর নিউরনের কানেকশন কোথা থেকে বলতে আপার মোটর নিউরন কানেক্টস দ্য সিএনএস টু সিএনএস। আর লোয়ার মোটর নিউরনের কানেকশন কি? লোয়ার মোটর নিউরনের কানেকশন হলো সিএনএস টু পিএনএস। অর্থাৎ মোটর নিউরনের যে কানেকশনটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরেই থাকে তাকে আমরা বলবো আপার মোটর নিউরন। আর যে কানেকশনটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যায় তাকে আমরা বলবো লোয়ার মোটর নিউরন। খুব ভালোভাবে খেয়াল করেন। এখন দেখেন এই যে ডিসেন্ডিং এই যে ট্র্যাক আমি আলোচনা করছিলাম, দেখেন প্রথম কানেকশন ছিল হলো কর্টেক্স থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত, মানে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেল এর আগ পর্যন্ত।
দ্বিতীয় কানেকশনটা কোথায় ছিল? দ্বিতীয় কানেকশন ছিল হলো অ্যান্টিরিয়র হর্ন সেল। আর আপনারা জানেন যে অ্যান্টিরিয়র হর্ন সেল কোথায় থেকে? অ্যান্টিরিয়র হর্ন সেল থাকেই হলো স্পাইনাল কর্ডে। এই অ্যান্টিরিয়র হর্ন সেল থেকে বা স্পাইনাল কর্ড থেকে তৈরি হয়েছিল হলো স্পাইনাল নার্ভ। এইটা ছিল আপনার দ্বিতীয় কানেকশন। এই যে প্রথম যে কানেকশন, যেটা কর্টেক্স থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত গেল, একেই আপনারা বলেন হলো কর্টিকো স্পাইনাল ট্রাক্ট। যেহেতু সে কর্টেক্স থেকে স্পাইনাল কর্ডে গেছে, এই জন্য একে বলা হয় হলো কর্টিকো স্পাইনাল ট্রাক্ট। এখন দেখেন, এই কর্টিকো স্পাইনাল ট্রাক্ট, কর্টেক্স হলো একটা ব্রেইনের পার্ট। সে ব্রেইনের সাথে কি কাকে যুক্ত করছে? স্পাইনাল কর্ডকে যুক্ত করছে। আপনারা জানেন ব্রেইন মানে হলো সিএনএস, স্পাইনাল কর্ড নিজে হলো একটা সিএনএস। তার মানে দেখেন তার কানেকশনটা ছিল হলো সিএনএস টু সিএনএস। আর সিএনএস টু সিএনএস মানেই হলো এই কানেকশনকে আমি বলবো হলো আপার মোটর নিউরন। এই জন্য আজকে থেকে মাথায় রাখবেন কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট হলো একটা আপার মোটর নিউরন। ক্লিয়ার? গেল। 2 নম্বর খেয়াল করেন, 2 নম্বরের যে কানেকশন সেটা ছিল অ্যান্টিরিয়র হর্ন সেল থেকে। অ্যান্টিরিয়র হর্ন সেল মানে হলো স্পাইনাল কর্ড, আর স্পাইনাল কর্ড মানে হলো সিএনএস। কানেকশনটা কার ভিতরে ছিল? অ্যান্টিরিয়র হর্ন সেল থেকে স্পাইনাল নার্ভের সাথে। স্পাইনাল নার্ভ নিজে হলো একটা পিএনএস এর পার্ট। দ্বিতীয় কানেকশনটা ছিল হলো সিএনএস টু পিএনএস। দেখেন যে কানেকশনটা সিএনএস থেকে পিএনএসে যায় তাকে আমরা বলবো হলো লোয়ার মোটর নিউরন। তাহলে এই যে দ্বিতীয় যে কানেকশনটা, এই দ্বিতীয় কানেকশনটাই আপনার ছিল হলো লোয়ার মোটর নিউরন। তার মানে আজকে থেকে মাথায় রাখবেন কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট একটা আপার মোটর নিউরন, আর অ্যান্টিরিয়র হর্ন সেল আর স্পাইনাল নার্ভ হলো দুইটা লোয়ার মোটর নিউরন। কথাটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এখন একটা জিনিস একটুখানি খেয়াল করেন, আপনার পরীক্ষাতে সমস্যা যেটা হইতে পারে যে অ্যান্টিরিয়র হর্ন সেল এটা আপার মোটর নিউরন না লোয়ার মোটর নিউরন। যদি কখনো বুঝতে সমস্যা হয় তাহলে আমি আপনাকে আর একটা এক্সাম্পল দিই। আপনারা জানেন যে পোলিওমাইলাইটিস রোগীর কি হয়? পোলিওমাইলাইটিস রোগীর হয় হলো ডিস্ট্রাকশন অফ দ্য অ্যান্টিরিয়র হর্ন সেল। দিস ইজ দ্য প্যাথোফিজিওলজি। পোলিওমাইলাইটিস রোগীর আপনার একটা ফিচার কেমন পান? ফিচার পান হলো তার ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস, মাসেল অস্টিং হয়, মাসেল টোনগুলো রিডিউসড হয়ে যায়। তাহলে অ্যান্টিরিয়র হর্ন সেল যখন নষ্ট হয়ে গেল, আপনি তার ফ্ল্যাসিড বা লোয়ার মোটর নিউরন টাইপ অফ পালসে পেলেন। তাহলে আজকে থেকে অবশ্যই মাথায় রাখবেন অ্যান্টিরিয়র হর্ন সেল নিজে একটা আপার মোটর নিউরন না লোয়ার মোটর নিউরন? অবশ্যই লোয়ার মোটর নিউরন। স্পাইনাল নার্ভ কি আপার মোটর নিউরন না লোয়ার মোটর নিউরন? অবশ্যই লোয়ার মোটর নিউরন। আর এদের জন্য যে আপার মোটর নিউরন, সে আপার মোটর নিউরনটার নাম কি? এই আপার মোটর নিউরনটার নাম হলো কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। ক্লিয়ার সবাই? ওকে। কিন্তু একটা জিনিস একটুখানি খেয়াল করেন, এই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট তো আপনার কর্টেক্স থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত গেছে, এ তো আর ব্রেন স্টেমে যায় নাই। তাহলে এটা তো হলো, তাহলে ব্রেন স্টেম থেকেই তো তৈরি হয় আমার ক্রানিয়াল নার্ভ। তাহলে ক্রানিয়াল নার্ভের জন্য কি কোনো আমার আপার মোটর নিউরন নাই? অবশ্যই আছে। সেই ক্রানিয়াল নার্ভের জন্য কি কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট আপার মোটর নিউরন হবে? না, হবে না। তার কারণ কি? ক্রানিয়াল নার্ভ তৈরি হয় ব্রেন স্টেম থেকে, বাট কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট যাই স্পাইনাল করে। তাহলে ক্রানিয়াল নার্ভের জন্য কোন ধরনের আপার মোটর নিউরন থাকে সেটা একটুখানি খেয়াল করেন। ধরেন এই ছবিটা আমি আবার একটু সাইডে একটু আঁকাই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমি শুধু ব্রেন স্টেম পর্যন্ত আঁকাই থেমে যাব। এটা ছিল আপনার সেই কর্টেক্স, এটা আপনার হলো মিড ব্রেন, পন্স এবং মেডুলা। একটা কথা মাথায় আছে কিনা, আমরা প্রথমে বলছিলাম যে ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস, এই ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস, এই ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস থেকেই তৈরি হলো আপনার ক্রানিয়াল নার্ভ। ক্রানিয়াল নার্ভগুলো কোথা থেকে তৈরি হয়? ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস থাকে। তাহলে এদের জন্য প্রথম কানেকশনটা কেমন থাকে? প্রথম যে একটা কানেকশন, সেই কানেকশনটা থাকে হলো এই কর্টেক্স থেকে ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াসের ঠিক আগ পর্যন্ত। দেখেন প্রথম কানেকশনটা থাকে হলো কর্টেক্স থেকে ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস পর্যন্ত। পরবর্তী যে কানেকশনটা থাকে সেটা হলো এই যে ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস থেকে এই যে ক্রানিয়াল নার্ভ। এখন খেয়াল করেন
ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস থাকে হলো ব্রেন স্টেমে। ব্রেন স্টেম মানে হলো মিড ব্রেন, পন্স এবং মেডুলা। অর্থাৎ প্রথম কানেকশনটা দেখেন কর্টেক্স, কর্টেক্স মানে হলো নিজে ব্রেন, আর ব্রেন স্টেম মানে হলো ব্রেন। অর্থাৎ প্রথম কানেকশনটা যখন ছিল হলো ব্রেন মানে হলো সিএনএস এর পার্ট, এই ব্রেন হলো সিএনএস এর পার্ট। তাহলে প্রথম কানেকশন ছিল হলো সিএনএস টু সিএনএস, সিএনএস টু সিএনএস কানেকশন মানেই হলো আপার মোটর নিউরন। এই যে প্রথম কানেকশন, এই প্রথম কানেকশনটাকেই আমরা বলবো হলো আপার মোটর নিউরন। এখন খেয়াল করেন এই আপার মোটর নিউরনটা কোথা থেকে যাইতেছে? কর্টেক্স থেকে ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াসের আগ পর্যন্ত। এই জন্য একে বলা হয় হলো কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট, বা এরই আর একটা নাম বলেন হলো কর্টিকো বালবার ট্র্যাক্ট। কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট বা এরই আর একটা নাম হলো কর্টিকো বালবার ট্র্যাক্ট। এর পরবর্তী কানেকশন দেখেন ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস থেকে, এই যে ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস থেকে চলে গেছিল হলো ক্রানিয়াল নার্ভে। ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস নিজে থাকে হলো সিএনএসে, আর ক্রানিয়াল নার্ভ নিজে হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট। তার মানে পরবর্তী কানেকশনটা ছিল সিএনএস টু পিএনএস, তার মানে এই কানেকশনটাকে আমরা বলবো হলো লোয়ার মোটর নিউরন। তার মানে এইখান থেকে এই পর্যন্ত যে কানেকশনটা ছিল তাকে আমরা বলবো হলো লোয়ার মোটর নিউরন। তার মানে আজকে থেকে মাথায় রাখবেন এই কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট এটাও একটা আপার মোটর নিউরন, আর এইখানে দুইটা লোয়ার মোটর নিউরন আমরা পেলাম, সেটা হলো ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস এবং ক্রানিয়াল নার্ভ। আজকে থেকে খুবই ইম্পর্ট্যান্ট কথা মাথায় রাখবেন, ক্রানিয়াল নার্ভের নিউক্লিয়াস আপার মোটর নিউরন না লোয়ার মোটর নিউরন? ডেফিনেটলি লোয়ার মোটর নিউরন। কারণ পরীক্ষাতে একটা কোশ্চেন আপনাদের বারবার আসবে, একটা পেশেন্টের ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াসে ইনজুরি হয়েছে, তাহলে ওই পেশেন্টের আপনি ফেসিয়াল নার্ভের কোন ধরনের প্যারালাইসিস পাবেন? অ্যান্সার হবে হলো ফেসিয়াল নার্ভের লোয়ার মোটর নিউরন টাইপ অফ পালসি পাবেন। প্রত্যেকটা কথা পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট। ফেসিয়াল নার্ভের আপনারা এখানে কি পাবেন? লোয়ার মোটর নিউরন টাইপ অফ পালসি পাবেন। এবার একটা কথা একটুখানি লিখে রাখেন, যেটা আপনাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট, পরবর্তীতে বিভিন্ন জিনিস জানতে গেলে লাগবে। মনে রাখবেন আমাদের ব্রেনের সকল জায়গার ফাংশন হলো কন্ট্রাল্যাটারাল, শুধু একটা জায়গার ফাংশন হলো ইপসিল্যাটারাল, সেটা হলো সেরেবেলাম। যে ব্রেনের সকল জায়গার ফাংশন কন্ট্রাল্যাটারাল, মানে আমাদের রাইট সাইডের কর্টেক্স লেফট সাইড নিয়ন্ত্রণ করে, লেফট সাইডের কর্টেক্স রাইট সাইড নিয়ন্ত্রণ করে, শুধুমাত্র সেরেবেলাম ছাড়া। 2 নম্বর যে জিনিসটা একটুখানি খেয়াল করেন সেটা হলো আমাদের লোয়ার মোটর নিউরনগুলো সব সময় থাকবে হলো ইপসিল্যাটারাল। একটু লিখে রাখেন, লোয়ার মোটর নিউরন সব সময় থাকে হলো ইপসিল্যাটারাল। তার মানে কি? তার মানে দাঁড়ায় হলো কোনো একটা পেশেন্টের যদি রাইট সাইডের ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াস ইনজুরি হয়, খেয়াল করেন, যদি রাইট সাইডে ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াসের ইনজুরি হয়, তাহলে ওই পেশেন্টের আপনি পাবেন হলো রাইট সাইডে ফেসিয়াল নার্ভের লোয়ার মোটর নিউরন টাইপ অফ পালসি। তার কারণ হলো লোয়ার মোটর নিউরন সবসময় থাকে হলো ইপসিল্যাটারাল। আর আপার মোটর নিউরনের ক্ষেত্রে লিখে রাখেন, আপার মোটর নিউরন বেশিরভাগ সময় থাকে কন্ট্রাল্যাটারাল। এটা আপার মোটর নিউরন ডিটেলসটা আপনারা নার্ভাস ফিজিওলজিতে পড়বেন, লিখে রাখেন আপার মোটর নিউরন বেশিরভাগ সময় থাকে কন্ট্রাল্যাটারাল, বাট লোয়ার মোটর নিউরন সব সময় থাকবে হলো ইপসিল্যাটারাল। কোনো পেশেন্টের লোয়ার মোটর নিউরন টাইপ অফ পালসি মানে হলো যে সাইডে ইনজুরি সেই সাইডে লেশন। আচ্ছা, এখন আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কি, কোন জায়গা থেকে আমরা এখানে আসছিলাম মনে আছে? পড়ছিলাম যে ইন্টারনাল ক্যাপসুলে জেনুতে থাকে হলো কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট বা কর্টিকো বালবার ট্র্যাক্ট। তাহলে এই কর্টিকো বালবার ট্র্যাক্ট কার জন্য আপার মোটর নিউরন ছিল? কর্টিকো বালবার ট্র্যাক্টটা ছিল হলো ক্রানিয়াল নার্ভের জন্য আপার মোটর নিউরন। আর একটা পেশেন্টের এই যে আর একটা যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটা কোথায় ছিল? সেটা হলো পোস্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল। এখন আপনারা একটা পেশেন্টের সবচাইতে এখান থেকে আমাদের কেন ইম্পর্টেন্ট, দুইটা সিঙ্গেল বেস কোশ্চেন আমাদের এখান থেকে জানাতে হবে। সেটা হলো প্রথম কথা হলো
মনে রাখবেন একটা পেশেন্টের যদি আপনারা হেমিপ্যারেসিসের কোনো একটা পেশেন্ট পান, হেমিপ্যারেসিসের পেশেন্টের আপনারা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে লেশনটা পান, যেটা স্ট্রোকের পেশেন্টের কী হয়, রাইট সাইডে যদি স্ট্রোক হয় লেফট সাইডে গলা থেকে পা পর্যন্ত আপার মোটর নিউরন টাইপ অফ পালসি পান। পেশেন্টের লেশনটা কোথায় থেকে আপনারা সবাই জানেন, পেশেন্টের লেশনটা থাকে হলো কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টে, যেটা আপনারা সচরাচর স্ট্রোকের পেশেন্ট পান। পরীক্ষাতে কোশ্চেন আসে একটা পেশেন্টে যদি এরকম হেমিপ্যারেসিস পান এবং আপার মোটর নিউরন টাইপ অফ লেশন পাইছেন, মোস্ট প্রবাবল সাইট অফ দ্য লেশন, মানে কোন জায়গাতে লেশন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, অ্যান্সার তখন হবে যেহেতু এই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট ইন্টারনাল ক্যাপসুলে পোস্টিরিয়র লিম্বে থাকে, তখন অ্যান্সার হবে হলো মোস্ট প্রবাবল সাইট অফ দ্য লেশন ইজ দ্য পোস্টিরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল। যদি পেশেন্টের রাইট সাইডে হেমিপ্যারেসিস হয় তখন লেশনটা হবে হলো লেফট সাইডে, কারণ এটা একটা আপার মোটর নিউরন এবং আপার মোটর নিউরন সচরাচর থাকে হলো কন্ট্রাল্যাটারাল। ক্লিয়ার? এটা আপনারা পারবেন আমি জানি, যেটা পারবেন না সেটা একটুখানি আলোচনা করে চলে আসেন ফেসিয়াল নার্ভের ক্ষেত্রে। পরীক্ষার কোশ্চেন হলো একটা পেশেন্টের ফেসের আপার পার্ট ইনট্যাক্ট, লোয়ার পার্ট রাইট সাইডে ডেভিয়েটেড, লেশন কোথায়? পরীক্ষাতে এই কোশ্চেনটা খুবই আসে, একটুখানি খেয়াল করেন, এটা পরীক্ষার একটা সিঙ্গেল বেস কোশ্চেন। প্রথমে একটা জিনিস খেয়াল করেন, আপনারা জানেন যে ফেসিয়াল নার্ভের লেশনটা দুই প্রকার। এটা ডেফিনেটলি একটা ফেসিয়াল নার্ভের ডেভিয়েশন, মানে ফেসিয়াল নার্ভের সমস্যা। এটা আপার মোটর নিউরন টাইপ অফ হতে পারে, লোয়ার মোটর নিউরন টাইপ অফ হতে পারে। প্রথম পার্থক্য হলো কারোর যদি ফেসিয়াল নার্ভের আপার মোটর নিউরন লোয়ার মোটর নিউরন টাইপ অফ লেশন হয় তাহলে হলো পুরা ফেস, যদি রাইট সাইডে ইনজুরি হয় তাহলে রাইট সাইডে ফেসের আপার পার্টটাও চলে যাবে, লোয়ার পার্টটাও চলে যাবে। যদি লেফট সাইডে লেশন হয় তাহলে লেফট সাইডে আপার পার্টও নষ্ট হয়ে যাবে, লোয়ার পার্টও নষ্ট হয়ে যাবে। বাট ফেসিয়াল নার্ভের যদি আপার মোটর নিউরন টাইপ অফ ইনজুরি হয় তাহলে যাই হলো অপোজিট সাইডের লোয়ার হাফটা শুধু চলে যায়, আপার হাফটা সবসময় ইনট্যাক্ট থাকে, অপোজিট সাইডে লোয়ার হাফটা চলে যায়। অর্থাৎ যদি রাইট সাইডে লেশন হয় তাহলে লেফট সাইডে ফেসিয়াল নার্ভের লোয়ার পার্টটা নষ্ট হয়ে যাবে। এখন এখানে খেয়াল করেন, প্রথমে আগে চিন্তা করেন এটা আপার মোটর নিউরন লেশন না লোয়ার মোটর নিউরন লেশন। বোঝাই যাচ্ছে আপার পার্ট ইনট্যাক্ট, লোয়ার পার্ট ডেভিয়েটেড, তার মানে ডেফিনেটলি এটা একটা আপার মোটর নিউরন লেশন। এটা আগে মাথায় রাখবেন। 2 নম্বর, আপনারা জানেন যে ফেসিয়াল নার্ভের জন্য আপার মোটর নিউরন কোনটা? ফেসিয়াল নার্ভের জন্য আপার মোটর নিউরন হলো কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট। একটু আগে কিন্তু পড়াই আসছে, কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট ইজ দ্য আপার মোটর নিউরন ফর ক্রানিয়াল নার্ভ। এই কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্টটা কোথায় থাকে? জেনু অফ দ্য ইন্টারনাল ক্যাপসুলে থাকে। তাইলে এই পেশেন্টের মোস্ট প্রবাবল সাইট অফ দ্য লেশন হলো জেনু অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল। এই পর্যন্ত বের করলেন। এখন কথা হলো লেশন হলো রাইটে না লেফটে? খেয়াল করেন, একটা ফেস মাঝখানে কেন আছে? কারণ দুই পাশের মাসেলগুলো দুই সাইড থেকে সমানভাবে টেনে রাখছে। দুই সাইডে যদি সমানভাবে টেনে না রাখে তখন কি হবে, যে সাইডের শক্তি বেশি সেই সাইড, যে সাইডের প্যারালাইসিস বা যে সাইডের মাংস বেশি শক্তি কম সেই সাইডটাকে এরকম করে টেনে নিয়ে নেবে, তখনই সেই সাইডে ফেসটা ডেভিয়েটেড হয়ে যাবে। এখন খেয়াল করেন, একটা ফেসটা রাইট সাইডে কখন ডেভিয়েশন হবে? রাইট সাইডে তখনই ডেভিয়েশন হবে যখন রাইট সাইডের মাংসগুলো শক্তি বেশি, লেফট সাইডের মাংসগুলো শক্তি কম। তার মানে এই পেশেন্টের উইকনেস হলো রাইট সাইডে, উইকনেস হলো লেফট সাইডে, যার কারণে ডেভিয়েশন হয়েছে হলো রাইটে। উইকনেস হলো লেফট সাইডে। আর আপনারা জানেন লেফট সাইড এইটা নিয়ন্ত্রণ করে কি জানেন? আপার মোটর নিউরন হলো কন্ট্রাল্যাটারাল, তাহলে লেফট সাইড নিয়ন্ত্রণ করবে হলো রাইট সাইডের কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট। রাইট সাইডের কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট কোথায় থাকে? রাইট সাইডে জেনু অফ দ্য ইন্টারনাল ক্যাপসুলে থাকে। তার মানে এই পেশেন্টের মোস্ট প্রবাবল সাইট অফ দ্য লেশন হলো
রাইট সাইডের জেনু অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল। কোন ট্র্যাক্ট ইঞ্জুরি হয়েছে? রাইট সাইডের কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট অ্যাফেক্টেড হয়েছে। যদি এত বুঝতে কষ্ট হয়, মাথায় রাখবেন যে সাইডে ডেভিয়েশন লেশনও হলো সেই সাইডে। দেখেন রাইট সাইডে ডেভিয়েশন, লেশনও হলো রাইট সাইডে, যে সাইডে ডেভিয়েশন লেশন হলো সেই সাইডে। এই কথাটা মাথায় রাখবেন। তাহলে এই জিনিসগুলো যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে আমাদের ইন্টারনাল ক্যাপসুল পর্যন্ত ডিটেলস পড়া শেষ। ভালোভাবে, খুবই ভালোভাবে এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখবেন। এরপরে সবাই চলে আসেন 24 নম্বর পেজ। দেখেন লেখা আছে হলো ব্যাজাল নিউক্লিয়াস। 24 নম্বর পেজ দেখেন লেখা আছে হলো ব্যাজাল নিউক্লিয়াস। মনে রাখবেন ব্যাজাল গ্যাংলিয়া হলো আমাদের একটা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের পার্ট। এই কথাটা একটু বলার কারণ কি, বডিতে মাথায় রাখবেন আমাদের বডিতে যতগুলো মোটর সিস্টেম আছে, মোটর সিস্টেমটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটাকে বলে হলো পিরামিডাল সিস্টেম, একটা হলো এক্সট্রা পিরামিডাল সিস্টেম। আপনাদের একটা গ্রস বেসিকটা জানা লাগবে। মনে রাখবেন মোটর সিস্টেম হলো একটা কমপ্লিকেটেড সিস্টেম। মোটর সিস্টেমের ফাংশন হওয়ার জন্য আমাদের তিনটা ফাংশন বা তিনটা জিনিস হওয়া জরুরি। সেই তিনটা জিনিস কি একটুখানি মনে রাখেন। তিনটা জিনিস হলো, একটা হলো ব্যালেন্স, একটা হলো টোন, আর একটা হলো কোঅর্ডিনেশন। তিনটা জিনিস, ব্যালেন্স, টোন এবং কোঅর্ডিনেশন। এর মধ্যে ব্যালেন্স এবং টোন এরা মেনটেন করে হলো এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, আর কোঅর্ডিনেশন এটা মেনটেন করে আমার পিরামিডাল ট্র্যাক্ট। খুবই ইম্পর্টেন্ট কথা। এর মধ্যে ব্যাজাল নিউক্লিয়াসের মেইন ফাংশনই হলো টোন মেনটেন করা। টোন, ব্যাজাল নিউক্লিয়াসের কাজ হলো মেইনলি বডির টোন মেনটেন করা। যেমন কোনো একটা পেশেন্টের ব্যাজাল গ্যাংলিয়াতে মেইন সমস্যাটা আপনার জানেন তার হলো পার্কিনসন হয়। পার্কিনসনের একটা পেশেন্টের কি হয়? ব্র্যাডিকাইনেশিয়া। ব্র্যাডিকাইনেশিয়া মানে টোনের সমস্যা। আচ্ছা, এবার আর একটা জিনিস একটুখানি মাথায় ঢোকায় দিই, খেয়াল করেন। যদি বলে আপনারা সেরেবেলামের একটা পেশেন্টের লেশনে কি হয়, সেরেবেলামের একটা পেশেন্টের যদি কোনো সেরেবেলামে লেশন হয় তার ব্যালেন্সের সমস্যা হয়, ওই পেশেন্ট পড়ে যায়, পেশেন্টের হাইপোটোনিয়া ডেভেলপ করে, পেশেন্টের ফিঙ্গার নোজ টেস্ট করতে পারে না, অর্থাৎ তার কোঅর্ডিনেশনের সমস্যা হয়। তাহলে ওই পেশেন্টের একই সাথে ব্যালেন্সের সমস্যা হয়, টোনের সমস্যা হয়, কোঅর্ডিনেশনের সমস্যা হয়। অর্থাৎ আপনারা জানেন যে সেরেবেলামের ফাংশন কি? ব্যালেন্স, টোন এবং কোঅর্ডিনেশন মেনটেন করা। তাহলে আলটিমেটলি মাথায় রাখবেন আমাদের বডিতে সেরেবেলামের মেইন কাজ কি? মোটর ফাংশনটা রেগুলেট করে হলো সেরেবেলাম। ওই যে একটা কথা বলছিলাম যে আমাদের মোটর একটা ফাংশন হওয়ার আগে একটা মোটর প্ল্যানিং এবং প্রোগ্রামিং হওয়া লাগবে। এই মোটর প্ল্যানিং এবং প্রোগ্রামিংগুলো মেইনলি হয় হলো আমাদের সেরেবেলাম এবং ব্যাজাল গ্যাংলিয়াতে। এই সেরেবেলাম এবং ব্যাজাল গ্যাংলিয়া থেকে মোটর প্ল্যানিং এবং প্রোগ্রামিংটা প্রথমে যায় সাপ্লিমেন্টারি মোটর এরিয়াতে বা প্রি মোটর এরিয়াতে। সেইখান থেকে প্রাইমারি মোটর এরিয়া থেকে একটা সিগন্যাল আসে যেই অনুযায়ী আমরা আলটিমেট একটা মোটর ফাংশনটা করতে পারি। এই কথাটা আপনারা একটুখানি মাথায় রাখবেন। এর মধ্যে আমাদের প্রথমে আসেন হলো ব্যাজাল গ্যাংলিয়ার কাজ হলো আমাদের বডির টোনটা মেনটেন করা। আমাদের ব্যাজাল গ্যাংলিয়া থেকে কি পড়বো? 24 নম্বর পেজে দেখেন ব্যাজাল গ্যাংলিয়া থেকে পার্টের আগে যে তিনটা লাইন আছে সেই তিনটা লাইনটা ট্রিপল স্টার দিয়ে রাখবেন। এরপর দেখেন পার্টস অফ দ্য ব্যাজাল গ্যাংলিয়া, পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। পার্টস অফ দ্য ব্যাজাল গ্যাংলিয়া এটা আলাদাভাবে কোশ্চেন আসে। এটাও কোশ্চেন আছে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য কর্পাস স্ট্রেটাম। দেখেন কর্পাস স্ট্রেটামের দুইটা পার্ট, একটা কর্ডেট নিউক্লিয়াস, একটা লেন্টিফর্ম নিউক্লিয়াস। আর লেন্টিফর্ম নিউক্লিয়াসের পার্ট কী কী সেটা আমরা আগে পড়ে আসি, সেটা হলো গ্লোবাস, প্যালাডাস এবং পোটামেন। প্রত্যেকটা কথা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখেন 4-5টা স্টার দিয়ে দুইটা লাইন ওখানে লেখা আছে। দেখেন সাবথ্যালামিক নিউক্লিয়াস, সাবস্টেন্সিয়া নিগ্রা অ্যান্ড রেড নিউক্লিয়াস আর ফাংশনালি রিলেটেড উইথ দ্য ব্যাজাল গ্যাংলিয়া বাট শুডন্ট বি ইনক্লুডেড উইথ দেম। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাটা যদি কখনো কোশ্চেন আসে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য ব্যাজাল নিউক্লিয়াস, সেখানে যদি আপনার আসলে রেড নিউক্লিয়াস, দয়া করে অ্যান্সারটা ফলস দিয়ে আসবেন। রেড নিউক্লিয়াস, this is a functional component of the extrapyramidal tract but it is not an anatomical component. সুতরাং এটা পরীক্ষাতে যদি আসে এটা ফলস দিয়ে আসবেন। এরপরে চলে আসেন 25 নম্বর পেজ। 25 নম্বর পেজ থেকে ওই লেন্টিফর্ম নিউক্লিয়াস কী কী দিয়ে তৈরি, কোনটা মিডিয়ালি থাকে কোনটা ল্যাটারালি থাকে এটা পড়বেন। এটা আমরা অলরেডি আগে থেকে পড়ে আসছি। এরপরে সবাই চলে আসেন হলো 28 নম্বর পেজ। 28 নম্বর পেজে দেখানো আসলে লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেম থেকে দুইটা কোশ্চেনই আসে। লিম্বিক সিস্টেমের কোশ্চেন হলো দুইটা, একটা হলো হোয়াট আর দ্য পার্টস অফ দ্য লিম্বিক সিস্টেম অ্যান্ড হোয়াট আর দ্য ফাংশনস অফ দ্য লিম্বিক সিস্টেম। এই দুইটা পরীক্ষার এই দুইটা কোশ্চেন ছাড়া অন্য কোনো কোশ্চেন
পড়ার দরকার নেই। এখন চলে আসেন 28 নম্বর পেজের একদম প্রথমেই দেখেন হলো পার্টস অফ দ্য লিম্বিক সিস্টেম। এটা দেখেন আলাদা করে অনেকগুলো নাম দেওয়া আছে। এরপরে দেখেন ফাংশন, ফাংশনে দেখেন একটা নিমোনিক্স দেওয়া আছে, আপনারা এই নিমোনিক্সে মনে রাখবেন, নিমোনিক্স হলো ফেয়ার্স, FEARS, ফেয়ার্স। এফ তো দেখেন হলো ফেয়ার বা ফুড হ্যাবিট, ইতে হলো এন্ডোক্রাইন অ্যান্ড ইমোশন ফাংশন, এতে হলো অ্যাঙ্গার, আরতে হলো রিসেন্ট মেমোরি। রিসেন্ট মেমোরি মানে কি, এটা হলো শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করে, এইটা একটুখানি মাথায় রাখবেন। মেমোরি মানে হলো এটা হলো রিসেন্ট বা শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করে। আর রেস্ট হলো সেক্সুয়াল বিহেভিয়ার বা স্মেল। কারণ আপনারা এখান থেকে এর বাইরে যে জিনিসটা পড়বেন সেটা চলে আসেন 32 নম্বর পেজ, খুবই ইম্পর্টেন্ট জিনিস। 32 নম্বর পেজে দেখেন একটাই ছবি আছে, 32 নম্বর পেজ, ফিগার 29.11 লেখা আছে, এটা কেন হলো প্যাপিস সার্কিট। এই 32 নম্বর পেজের এই প্যাপিস সার্কিটটা একটু বের করেন। এই প্যাপিস সার্কিটের যে কানেকশন যেটা আছে, দিস কানেকশন ইজ দ্য কানেকশন অফ দ্য লিম্বিক সিস্টেম। স্যারেরা যখন লিম্বিক সিস্টেমের পার্টগুলো নাম দেয়, বেশিরভাগ কোশ্চেনের অপশনগুলোই দেয় হলো প্যাপিস সার্কিট থেকে। সুতরাং আপনারা যদি সবগুলো মনে নাও রাখতে পারেন, প্যাপিস সার্কিটে যে কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো অবশ্যই 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 মাথায় রাখবেন। এরপরে চলে আসেন পেজ নম্বর 30 নম্বর পেজ। 30 নম্বর পেজে দেখানো আছে হলো থ্যালামাস। পরীক্ষার জন্য থ্যালামাসটা আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট। এখন দেখেন থ্যালামাস থেকে আমরা কি কি পড়বো। থ্যালামাস থেকে আমার প্রথমে দেখেন, প্রথমে যে কানেকশন অফ দ্য থ্যালামাসের আগে যে কয়েকটা লাইনগুলো আছে, লাইনগুলো ইনফিনিটি স্টার দিয়ে রাখবেন। এরপরে দেখেন কানেকশন অফ দ্য থ্যালামাস, এই কানেকশন অফ দ্য থ্যালামাসগুলো থ্যালামাসের নিউক্লিয়াসের নামগুলো পড়বেন এবং প্রত্যেকটা নিউক্লিয়াসের ফাংশন, এটা হলো ট্রিপল স্টার, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। থ্যালামাসের নিউক্লিয়াস কী কী আছে এবং এই নিউক্লিয়াসগুলোর ফাংশন কী কী আছে, এই জিনিসগুলো পড়ে ফেলবেন। এখন চলে আসেন আমাদের পরীক্ষাতে আসলে কি কি কোশ্চেন আছে থ্যালামাস থেকে। সবচাইতে থ্যালামাস থেকে কোশ্চেন আছে, থ্যালামাস ইজ দ্য কম্পোনেন্ট অফ দ্য ডায়ানসেফনল অর টেলেনসেফনল। আপনারা জানেন অল থ্যালামাস ইজ দ্য ডায়ানসেফনল গেল। 2 নম্বরে থ্যালামাসের শেপ কেমন, থ্যালামাসের শেপটা জানেন হলো থ্যালামাসটা দেখতে হলো এক শেপ নিউক্লিয়াস। পরবর্তী যে কোশ্চেনটা আছে থ্যালামাসের বাউন্ডারি, এই ছবিটা আপনাদের মনে আসে কিনা, যে থ্যালামাসের বাউন্ডারি থেকে আপনারা জানেন যে থ্যালামাসের মিডিয়ালি থাকে হলো থার্ড ভেন্ট্রিকল, ল্যাটারালি থাকে হলো পোস্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল। তাহলে এই জিনিসগুলো আপনারা পড়লেন। এখন এরপরে যেটা আসে থ্যালামাসের নিউক্লিয়াস এবং সেই নিউক্লিয়াসের ফাংশনগুলো, এই জিনিসটা আপনাদের একটুখানি পড়তে হবে। আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা কথা একটুখানি এখানে শর্ট করে লিখে দিতেছি, এতটুকু মনে রাখতে পারলে আপনারা পরীক্ষাতে হয়ে যাবে। মনে রাখবেন থ্যালামাসের যে নিউক্লিয়াস, থ্যালামাসের নিউক্লিয়াসের ফাংশনগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করব। কি 3টা ভাগে? একটা ভাগ করব হলো সেন্সরি ফাংশন, থ্যালামাসের নিউক্লিয়াসের সেন্সরি ফাংশন, থ্যালামাসের নিউক্লিয়াসের মোটর ফাংশন, থ্যালামাসের নিউক্লিয়াসের লিম্বিক ফাংশন। আর থ্যালামাসের নিউক্লিয়াসের ফাংশনের 3টা, সেন্সরি ফাংশন, মোটর ফাংশন আর লিম্বিক ফাংশন। মনে রাখবেন প্রথমে থ্যালামাসের কোন কোন নিউক্লিয়াস সেন্সরি নিউক্লিয়াস, সেটা আগে সবার আগে 2টা নিউক্লিয়াসের নাম আপনারা সবাই জানেন, সেটা হলো একটা হলো ল্যাটারাল জেনিকুলেট বডি আর একটা হলো মিডিয়াল জেনিকুলেট বডি। কিছু না জানলে এটা জানেন যে ল্যাটারাল জেনিকুলেট বডি আমাদের কিসের সাথে রিলেটেড, ভিশনের সাথে রিলেটেড। মিডিয়াল জেনিকুলেট বডি কিসের সাথে রিলেটেড, মিডিয়াল জেনিকুলেট বডি আমাদের অডিশনের সাথে রিলেটেড। এই 2টাই হলো আমাদের 2টা সেন্সরি নিউক্লিয়াস। এই ছাড়া আর যে 2টা ইম্পর্টেন্ট নিউক্লিয়াস আছে, একটাকে বলা হলো ভিপিএল আর একটাকে আমরা বলবো হলো ভিপিএম। ভিপিএল মানে হলো ভেন্ট্রাল পোস্টেরো ল্যাটারাল নিউক্লিয়াস, ভিপিএম মানে হলো ভেন্ট্রাল পোস্টেরো মিডিয়াল নিউক্লিয়াস। ভেন্ট্রাল পোস্টেরো ল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল পোস্টেরো মিডিয়াল নিউক্লিয়াস। আচ্ছা, এই জিনিসগুলো আলোচনা করার আগে আমরা একটুখানি বলি, আপনারা জানেন যে থ্যালামাস ইজ দ্য সেন্সরি রিলে স্টেশন। জিনিসটা কি? সেন্সরি রিলেশন হলো যে কোনো সেন্সেশন বডিতে যে কোনো ইম্পর্টেন্ট জায়গা যাওয়ার আগে, যেমন আমাদের যে কোনো সেন্সেশন আমরা আলটিমেটলি বুঝতে পারি যে হলো পায়ের বা হাতের যে কোনো সেন্সেশন আমাদের প্যারাটাল কর্টেক্সে যায়। ভিশনের যে সেন্সেশন সেটা আমাদের যায় হলো অক্সিপিটাল কর্টেক্সে। অডিশনের যে সেন্সেশন এটা আমাদের যা হলো টেম্পোরাল কর্টেক্সে। মানে এই জায়গাগুলোতে যাওয়ার আগে তাকে অবশ্যই থ্যালামাসের ভিতর দিয়ে যাইতে হবে। একেই বলা হলো সেন্সরি রিলে স্টেশন। শুধুমাত্র একটাই মাত্র সেন্সেশন আসে যেটা বডিতে থ্যালামাসের ভিতর দিয়ে যায় না, সেই নামটা আগে সবার আগে মনে রাখবেন। সেটা কি? সেটা হলো অলফ্যাকশন।
তাহলে যদি বলে থ্যালামাস ইজ দ্য সেন্সরি রিলে স্টেশনস অফ আওয়ার বডি এক্সেপ্ট, এটা সিঙ্গেল বেস কোশ্চেন, এক্সেপশন হবে হলো অলফ্যাকশন। এখন 2 নম্বর যে কথাটা একটু মনে রাখবেন, 2 নম্বর এই কথাটা বলার কারণ হলো মনে রাখবেন আমাদের বডিতে যতগুলো সেন্সেশন আছে আমাদের একটু পরে ক্রানিয়াল নার্ভগুলো পড়ার জন্য কাজে লাগবে। সেন্সেশনগুলোকে আমরা 2টা ভাগে ভাগ করব, একটাকে আমরা বলবো হলো জেনারেল সেন্স, আর একটাকে আমরা বলবো হলো স্পেশাল সেন্স। জিনিসটা কি? জিনিসটা হলো যে সমস্ত সেন্সেশন আমার বডির সকল জায়গাতে থাকে, যেমন বডির মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় আপনার পেইন, টেম্পারেচার, টাচ, প্রেশার, এই জিনিসগুলো বুঝতে পারবো, এটা যত যে সমস্ত সেন্সেশন বডির সকল জায়গাতে আছে তাকে আমরা বলবো হলো জেনারেল সেন্স। আর যে সমস্ত সেন্সেশন বডির স্পেসিফিক কয়েকটা জায়গাতে থাকে তাকেই আমরা বলবো হলো স্পেশাল সেন্স। এই স্পেশাল সেন্স বডিতে আছে হলো 4টা, দেখেন একটা 2টা অলরেডি পড়ে ফেলেছে, এটা ভিশন আর একটা হলো অডিশন। ভিশন, অডিশন, দেখেন চোখ দিয়ে শুধু আমরা দেখতে পারি, কান দিয়েই শুধু আমি শুনতে পারি। আর 2টা যেটা আছে সেটা একটা অলফ্যাকশন, নাক দিয়ে হয়, আর একটা হলো টেস্ট সেন্সেশন, যেটা শুধুমাত্র টাং ছাড়া কোনো জায়গায় সম্ভব না। তাহলে এই যে 4টা অডিশন, ভিশন, অলফ্যাকশন এবং টেস্ট, এই 4টাকে আমরা বলবো হলো স্পেশাল সেন্স। ক্লিয়ার? এখন খেয়াল করেন এর মধ্যে ইম্পর্টেন্ট 2টা স্পেশাল সেন্স মানে হলো ভিশন এবং অডিশন, এটা আপনার চলে যায় হলো ল্যাটারাল জেনিকুলার বডি এবং মিডিয়াল জেনিকুলার বডি। এরপর একটা জিনিস খেয়াল করেন, মনে রাখবেন এই যে ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল, এই ল্যাটারালের এলতে আপনারা মনে করবেন হলো লিম্ব। জিনিসটাকে আরো সহজ করে দিয়ে দেয়, মনে রাখবেন আমাদের বডির সেন্সেশনটাকে আপনি 2টা ভাগে ভাগ করেন, একটা হলো গলা, মাথা থেকে শুরু করে গলা পর্যন্ত, আর একটা হলো গলা থেকে শুরু করে একদম পায়ের নিচ পর্যন্ত। এই মাথা থেকে শুরু করে গলা পর্যন্ত এক ধরনের সেন্সেশন, আর গলা থেকে শুরু করে পা পর্যন্ত একটা সেন্সেশন। মনে রাখবেন এই গলা থেকে শুরু করে পা পর্যন্ত আমাদের বডির সকল সেন্সেশন যেগুলো আছে, এই সকল সেন্সেশন আপনারা পরবর্তীতে নার্ভাস ফিজিওলজিতেই পড়বেন। এই সেন্সেশনগুলো নিয়ে যায় আপনার অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, এই সেন্সেশনগুলো নিয়ে যায় আপনার হলো অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। এই অ্যাসেন্ডিং ট্র্যাক্টের এখানে 2টা ইম্পর্টেন্ট ট্র্যাক্ট আছে, একটা হলো ডরসাল কলাম আর একটা হলো অ্যান্টেরোল্যাটারাল ট্র্যাক্ট, বা এই অ্যান্টেরোল্যাটারাল ট্র্যাক্টে আপনারা বলেন হলো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। মনে রাখবেন এই যখন আপনার এই পাথওয়েগুলো একটা নার্ভাস ফিজিওলজি যখন আছে তখন দেখবেন যে এরা থ্যালামাসের ভিতর দিয়ে যায়। এই অ্যাসেন্ডিং ট্র্যাক্ট থ্যালামাসের যে নিউক্লিয়াসের ভিতর দিয়ে যায় তাকেই আপনারা বলবেন হলো ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস। তাহলে অ্যাসেন্ডিং ট্র্যাক্টগুলো থ্যালামাসের যে নিউক্লিয়াসের ভিতর দিয়ে যায় তাকে আমরা বলবো হলো ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস। তাহলে ডরসাল কলাম এবং স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট থ্যালামাসের কোন নিউক্লিয়াসের ভিতর দিয়ে যায়? আনসার হলো ভিপিএল নিউক্লিয়াসের ভিতর দিয়ে যায়। তাহলে আমার গলা থেকে শুরু করে পা পর্যন্ত সকল সেন্সেশন চলে গেল। এখন চলে এলো মাথা থেকে শুরু করে গলা পর্যন্ত। আপনারা জানেন এই মাথা থেকে শুরু করে গলা পর্যন্ত এই যে সেন্সেশনগুলো, এই সেন্সেশনগুলো আমাদের এইখানে দেখেন সকল সেন্সেশন আমার মেইনলি নিয়ে যায় হলো ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে এইখানে যে টাচ করলে এখানে ট্রাইজেমিনাল নার্ভ, এখানেও ট্রাইজেমিনাল নার্ভ, এখানেও ট্রাইজেমিনাল নার্ভ। এই যে ট্রাইজেমিনাল নার্ভের, এটা যে আপনারা জানেন অপথ্যালমিক ডিভিশন, এটা ম্যাক্সিলারি ডিভিশন, এটা ম্যান্ডিবুলার ডিভিশন। এই ট্রাইজেমিনাল নার্ভের যে সেন্সেশন, এই ট্রাইজেমিনাল নার্ভের সেন্সেশন আপনার নিয়ে যায় হলো আপনার ভিপিএমএ। ভিপিএমএ এই ছাড়া আর একটা কি বাকি আছে? সেটা বাকি আছে, এটা এখন হলো টেস্ট সেন্সেশন। মনে রাখার সহজ উপায় হলো টি স্কোয়ার। দেখেন তাহলে ভিপিএমএ কি যায়? ট্রাইজেমিনাল নার্ভের সেন্সেশন, টেস্ট সেন্সেশন। তার কারণ কি দেখেন, আপনারা সেন্সেশনটাকে বাদ দেন, অলফেকশন যায় না, ওটা বাদ। 2টা স্পেশাল সেন্স ভিশন এবং অডিশন, মিডিয়াল এবং ল্যাটারাল জেনিকুলার বডি শেষ। ভিপিএল গলা থেকে শুরু করে পা পর্যন্ত শেষ। ভিপিএমএ তাহলে আর জিনিস বাকি থেকে শিখরে মাথা থেকে শুরু করে গলা পর্যন্ত, মাথা থেকে শুরু করে গলা পর্যন্ত এটা হলো ট্রাইজেমিনাল নার্ভ। আর আরেকটাই নিউক্লিয়াস বাকি থেকে সেটা হলো টেস্ট সেন্সেশন। তাহলে এই ভিপিএম এর ভিতর দিয়ে তাহলে কি যাবে? ট্রাইজেমিনাল নার্ভের সেন্সেশন এবং টেস্ট সেন্সেশন। দিস আর দ্য সেন্সরি নিউক্লিয়াস অফ দ্য থ্যালামাস। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটার ফাংশন আপনারা ভালোভাবে মাথায় রাখবেন। এরপরে চলে আসেন থ্যালামাসের মোটর নিউক্লিয়াস। থ্যালামাসের মোটর নিউক্লিয়াস আছে হলো 2টা, একটা হলো ভেন্ট্রোল্যাটারাল নিউক্লিয়াস আর একটা হলো ভেন্ট্রাল অ্যান্টেরিয়র নিউক্লিয়াস বা অ্যান্টেরিয়র নিউক্লিয়াস।
এটাকে বলা হলো ভেন্ট্রোল্যাটারাল, মানে হলো ভিএল, আর ভিএ মানে হলো ভেন্ট্রাল অ্যান্টেরিয়র বা অ্যান্টেরিয়র নিউক্লিয়াস। এখন এই কথাটা আমাদের জরুরি কেন? জরুরি হলো একবার পরীক্ষায় কোশ্চেন আসে ভেন্ট্রোল্যাটারাল নিউক্লিয়াসের কানেকশন কি। এখন এটা একটা জটিল কোশ্চেন, আপনাদের কাছে মনে হবে জটিল কোশ্চেন, কিন্তু আসলে কোশ্চেনটা খুবই সহজ। ভেন্ট্রোল্যাটারাল নিউক্লিয়াস মানে খেয়াল করেন, ভেন্ট্রো নিউক্লিয়াসের কানেকশন হলো মানে ফাংশন হলো মোটর ফাংশন, তার মানে হলো মোটর ট্রাক্টের সাথে এর কানেকশন আছে। এখন আমাদের মোটর ফাংশনে কে কে সহযোগিতা করে? আমাদের মোটর ফাংশনে সহযোগিতা করা হলো সেরেবেলাম, মোটর ফাংশনও সহযোগিতা করা হলো বেসাল নিউক্লিয়াস, মোটর ফাংশন পরবর্তীতে সহযোগিতা করা হলো আমাদের সেরিব্রাল কর্টেক্স। তাহলে এই ভেন্ট্রোল্যাটারাল নিউক্লিয়াসে তাহলে কানেকশন কার কার সাথে থাকবে? কানেকশন থাকবে তার সেরিবেলামের সাথে, তার কানেকশন থাকবে হলো বেসাল নিউক্লিয়াসের সাথে, তার কানেকশন থাকবে হলো সেরিব্রাল কর্টেক্সের সাথে। দিস আর দ্য কানেকশনস অফ দ্য ভেন্ট্রোল্যাটারাল নিউক্লিয়াস। আর চলে আসেন লিম্বিক ফাংশন কারা করে? থ্যালামাসের দুইটা নিউক্লিয়াস লিম্বিক ফাংশন করে, একটার নাম হলো মিডিয়াল নিউক্লিয়াস আর একটা নাম হলো ভেন্ট্রাল অ্যান্টেরিয়র বা অ্যান্টেরিয়র নিউক্লিয়াস। তাহলে আমাদের থ্যালামাস পড়া শেষ। তাহলে থ্যালামাসের যে নিউক্লিয়াস এবং তাদের ফাংশন, এর বাইরে আশা করা যায় এখনো পর্যন্ত কোনো কোশ্চেন আসে নাই। এরপরে চলে আসেন পেজ নম্বর 32। 32টা এখানে হচ্ছে হাইপোথ্যালামাস। এটা মুখস্থ করতে হবে। হাইপোথ্যালামাসের বাউন্ডারিটা ট্রিপল স্টার দিবেন, আর হাইপোথ্যালামাসের ফাংশন এটা ট্রিপল স্টার দিবেন। হাইপোথ্যালামাসের বাউন্ডারি এবং হাইপোথ্যালামাসের ফাংশন এটা দিবেন হলো ট্রিপল স্টার। চলে আসেন 34 নম্বর পেজ। 34 নম্বর পেজে দেখেন আপনার আছে হলো সেরেবেলাম। সেরেবেলাম থেকে আপনারা আগে দেখেন সেরেব্রাল হেমিস্ফিয়ারের লোব আছে তিনটা, অ্যান্টেরিয়র লোব, মিডিল লোব এবং ফ্লোকোনোডুলার লোব। ফাংশনাল লোব আছে দেখেন তিনটা, আর্কি সেরেবেলাম, নিও সেরেবেলাম এবং পেরিও সেরেবেলাম। দেখান এটা দেন ডাবল স্টার। সেরেব্রাল কর্টেক্সের দেখেন লেয়ার আছে তিনটা, আউটার মলিকুলার লেয়ার, পার্কিনজি সেল লেয়ার, গ্রানুলার লেয়ার। কোন লেয়ারে কোন কোন সেল থাকে এটা দেন ডাবল স্টার। নিউক্লিয়াস অফ দ্য সেরেব্রাল, সেরেবেলামের নিউক্লিয়াস দেখানো আছে হলো চারটা, ডেন্টেড, এম্বোলিফর্ম, গ্লোবাস, ফ্যাস্টিজিয়াস। উপরে একটু লিখে রাখেন ল্যাটারাল টু মিডিয়াল, উপরে লিখে রাখেন ল্যাটারাল টু মিডিয়াল। তার মানে কি এর মধ্যে ডেন্টেড নিউক্লিয়াসটা থাকে হলো সবচাইতে ল্যাটারালি, আর ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াসটা থাকে হলো সবচাইতে মিডিয়ালি। এর বাইরে সেরেবেলাম থেকে যে যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আপনাদের মেইনলি পড়তে হবে হলো আপনার নার্ভাস ফিজিওলজি থেকে, অর্থাৎ সেরেবেলামের ফাংশন কী কী আছে, সেরেবেলামের লেশন হলে কী কী ফিচার পাবেন, আর সেরেবেলামের ফাংশন দেখার জন্য আমরা কোন কোন টেস্টগুলো করি, এগুলো পড়বেন হলো নার্ভাস ফিজিওলজি থেকে। আমি জাস্ট ফাংশন থেকে দুইটা কথা এখান থেকে একটুখানি বলে আমি সেরেবেলামটা শেষ করব। মনে আছে যে আমাদের সেরেবেলামের কাজ কিন্তু ছিল হলো মোটর ফাংশনে সহযোগিতা করা, আর আমি বলছিলাম যে মোটর ফাংশন মানেই হলো তিনটা ফাংশনের সমন্বয়। সেই তিনটা ফাংশন কি কি ছিল? একটা ছিল আপনার ব্যালেন্স, একটা ছিল টোন, আর একটা ছিল হলো কোঅর্ডিনেশন। এই তিনটা মোটর ফাংশনে সহযোগিতা করার জন্য সেরেবেলামের তিনটা ফাংশনাল লোব আছে। একটাকে আমরা বলি হলো আর্কি সেরেবেলাম, একটাকে বলি হলো পেলিও সেরেবেলাম, আর একটাকে আমরা বলি হলো নিও সেরেবেলাম। এর মধ্যে এই আর্কি সেরেবেলামের কাজ হলো বডির ব্যালেন্স মেনটেন করা, পেলিও সেরেবেলামের কাজ হলো বডির টোন মেনটেন করা, আর নিও সেরেবেলামের কাজ হলো বডির কোঅর্ডিনেশন মেনটেন করা। তাহলে সেরেবেলামের ফাংশনাল লোব আছে হলো তিনটা, আর্কি, পেলিও, নিও। কোনটার কি ফাংশন? একটা হলো ব্যালেন্স, একটা হলো টোন, আর একটা হলো কোঅর্ডিনেশন। এরপরে চলে আসেন 36 নম্বর পেজ, ব্রেন স্টেম। আচ্ছা, এখন আমরা শুরু করব আমাদের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো ব্রেন স্টেম। ব্রেন স্টেম